হুম, আজকে যেটা আমাদের ডিসকাশন সেটা হচ্ছে সেল টপিকের। আশা করি তোমরা এতক্ষণে বুঝতে পেরে গেছো, এতক্ষণে বলে ফেলেছি আমি সেলের ব্যাপারে, যে সেল আজকে আমরা করব। সেল দ্য ইউনিট অফ লাইফ, এই টপিকটা দুটো লেকচার লাগবে। যতটা আমি সাম আপ করার চেষ্টা করি, কিন্তু একটা লেকচারে সাম আপ করতে গেলে এত মাগ আপ হয়ে যাবে চ্যাপ্টার, কনসেপ্ট কিছু ক্লিয়ার হবে না, শুধু মুখস্থ করা হবে বলে কিন্তু মানে আমি এটাকে দুটো পার্টে করব কমপ্লিট, সেল দ্য ইউনিট অফ লাইফকে। আজকে ফার্স্ট লেকচার, এরপরে সেকেন্ড লেকচার হবে, সেকেন্ড লেকচারে ফিনিশ হয়ে যাবে। খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এখান থেকে যেহেতু আসছে, সেহেতু ডেফিনেটলি এটা ইম্পর্টেন্ট একটা টপিক। সো আর ইউ গাইজ রেডি? Yes, sir. এভরিওয়ান, দিতি, হাসিবুর, শাবনাম, ওকে চলো, ভেরি গুড ভেরি গুড। ভালো করে দেখবে, হ্যাঁ, এটা Yes. ইংলিশ ইংলিশ ক্লাসের মতো এটাকে ক্যাজুয়ালি নেবে না, বায়োলজি ক্লাস, একটু ব্যাপার আছে এটা ক্লাসে, হ্যাঁ। চলো, সো আজকে লেসন টার্গেট কী কী আছে, আমরা মেনলি আজকে কী কী দেখবো, কী কী শিখবো। সো হোয়াট ইজ সেল, সেল কি, আর সেল থিওরি কী সেটা জিনিস দেখবো। দেন প্রোক্যারিওটিক সেল দেখবো, তারপরে ইক্যারিওটিক সেল দেখবো। এই তিনটে জিনিস দেখে আমাদের আজকে অনেকক্ষণ হয়ে যাবে, অলরেডি দেখবে তোমরা, আর সময় থাকবে না করার। আমি তোমাদেরকে বসে নিয়ে থাকবো, তোমরা বসে থাকতে পারবে না, তোমাদের ব্রেন স্যাচুরেট করে যাবে। সো আজকে এই তিনটে টপিকে মিলে আমরা দেখবো। তারপরে ইউক্যারিওটিক সেলের অন্তর্গত যে এন্ডোমেমব্রেন সিস্টেম আছে, যেখানে গলজি বডি, মাইটোকন্ড্রিয়া সমস্ত কিছু পড়ি আমরা, ওই এন্ডোমেমব্রেন সিস্টেমটা শুধু আমাদের আজকে বাকি থাকবে, যেটা এর পরের দিনে ফিনিশ করব। চলো, সো দিস ইজ দ্য ভেরি ফার্স্ট কোয়েশ্চেন ফর অল অফ ইউ গাইজ। বলো, হোয়াট ইজ সেল? কে বলবে হোয়াট ইজ সেল? সুদীপা বলো, হোয়াট ইজ সেল? সেল কি, কোষ কি? Cell is the functional unit of life. সেল ইজ দ্য ফাংশনাল ইউনিট Cell অফ is the লাইফ। functional unit of life. ঠিক আছে রামেজ বলো, সুদীপা বলো। রামেজ যেটা বললো সেখানে ঠিক বললো না আর কিছু অ্যাড করা যাবে? স্যার ঠিক আছে, অ্যাডও করা যাবে। কি অ্যাড করা যাবে? সেল সেলের মধ্যে কেমিক্যাল ওয়ার্ড গুলো চলে, সব ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স থাকে। সেলের ভেতরে মেমব্রেনাস সেল, সরি, ঠিক আছে, ওয়েল ট্রাইড। ওকে সুদীপা, আর কে কিছু বলবে? এই দেখতে পাচ্ছি না মুখগুলো, সুদীপা একা এক ভিডিও ক্যামেরা আছে, আর কেউ নেই কেন, কি ব্যাপার? দিতি, শাবনাম, রামিজ, ভিডিওতে থাকো, ভিডিওতে থাকো। হাসিপুরকে দেখতে পাচ্ছি না আজকে। দিতি বলো, দিতি বলো, সেলের ব্যাপারে আর কি জানো? রামেশ বললো সেল ইজ ফাংশনাল ইউনিট অফ লাইফ। সুদীপা ওর কিছু ফাংশন বললো সেলের, তুমি কি বলবে? অনেকদিন আগে পড়েছো, ভুলে গেছো তাই তো দিদি? হ্যাঁ স্যার। স্যার ক্লাস 11-এ ছিল, এখন তো 12 করে এইচএস দিয়ে দিয়েছি, এখন আর কোথায় মনে থাকে। ঠিক আছে, চাপ নেই, চলো, উইল রিকল এভরিথিং। সো হোয়াট মেক্স অ্যান অর্গানিজম লিভিং? একটা জিনিসকে, এখানে একটা জলের বোতল আছে, এটাকে সবাই বলবে, সবাই তোমরা এত বড় এখন হয়ে গেছো যে এটা একটা জলের বোতল, এটা নন লিভিং জিনিস। আর এখানে একটা মানুষ বসে বকর বকর করছে, এই মানুষটা লিভিং জিনিস, সেটা তোমরা সবাই স্পষ্ট ক্লিয়ার করতে পারছো, ধরতে পারছো। এখন ব্যাপার হলো যে এই জিনিসটার মধ্যে আর এই জিনিসটার মধ্যে কি ডিফারেন্স আছে, যেটাকে লিভিং বলছো এটাকে নন লিভিং বলছো, কি পার্থক্য আছে? কারণ আমার দেহটাতে পুরোপুরি, আমার দেহটা সেল দিয়ে তৈরি, কোষ দিয়ে তৈরি। আর এই লোকটা, এই জিনিসটা যেটা আছে, এটার কিন্তু দেহে কোনো কোষ নেই, এটার দেহে কোনো কোষ নেই, এটা কোষহীন। সো এরকম প্রতিটা জিনিস যেটাকেই দেখতে পাচ্ছ, যেটাকে আমরা নির্জীব বলি, যেটার মধ্যে প্রাণ নেই, সেই জিনিসটা কোষহীন। ঠিক আছে, ক্লাস 11-এর একটা চ্যাপ্টার আছে দ্য লিভিং ওয়ার্ল্ড, এনসিইআরটি, যেটা ফার্স্ট চ্যাপ্টার, যেটা দিয়ে প্রথম বায়োলজির পথ চলা শুরু হয়, দ্য লিভিং ওয়ার্ল্ড। ওখানে একটা কথা আছে, ক্যারেক্টারিস্টিক্স অফ লিভিং ওয়ার্ল্ড বা ক্যারেক্টারিস্টিক্স অফ লিভিং ফিচার, লিভিং থিংস। মানে মেনলি এটা ডিসকাশন করা হয়েছে ওই জায়গাটাতে, মেনলি যে একটা কাকে কাকে আমরা বলতে পারবো যে লিভিং, কাকে কাকে বলবো যে নন লিভিং।
ওখানে বলা হচ্ছিল অনেকগুলো জিনিস, যে কোনগুলো ফিচার, কোনগুলো বৈশিষ্ট্য একটা পার্টিকুলার প্রাণীর মধ্যে থাকলে বা কোনো পার্টিকুলার জিনিসের মধ্যে থাকলে, উদ্ভিদের মধ্যে থাকলে সেটাকে লিভিং হিসেবে কনসিডার করব। তো একটা যেমন ফিচার সেখানে এক্সাম্পল দেওয়া হয়েছিল, সেই ফিচারটার নাম ছিল গ্রোথ। তুমি বলো আমাকে রামেশ, তুমি বলো যে গ্রোথ একটা ফিচার, সো গ্রোথ ফিচারটাকে আমরা লিভিংয়ের ফিচার হিসেবে ধরতে পারবো? তোমার মাইক মিউট আছে, স্যার হ্যাঁ স্যার। কি ধরতে পারবো গ্রোথটাকে? গ্রোথ মানে কি? বৃদ্ধি, বড় যে হচ্ছে গ্রোথটাকে আমরা। না স্যার, ধরা যাবে না স্যার। কেন ধরা যাবে না? কি কারণ? কারণ আমাদের শরীরে কোষ কোষ ভেঙে ভেঙে যে গ্রোথটা তৈরি হয়, মানে শরীরে গঠনগত ভাবে যে বাড়ে, সেটাকে মানে শারীরিক ভাবে গ্রোথ বলে। কিন্তু আমরা কোনো বস্তুর ক্ষেত্রে যখন দেখি কোনো পাহাড় ধীরে ধীরে বড় হয়, সেটা তো পাহাড়ের গ্রোথ এক হিসেবে। কোনো পর্বত। ভেরি গুড পয়েন্ট, অসম রামিজ, ভেরি গুড। দিস দ্য পয়েন্ট। আমরা যেটা গ্রো করছি আমাদেরটা ইন্টারনাল গ্রোথ, সেটা গ্রোথ মানে ডেফিনেটলি গ্রোথ ইজ এ ফিচার অফ লিভিং থিংস, বাট গ্রোথ একটা ক্যারেক্টারিস্টিক ফিচার নয়, একটা ইউনিক প্রপার্টি নয় যেটা দিয়ে বলতে পারবো যে লিভিং মানে লিভিং। ঠিক আছে? সো যেটা রামিজ বললো, পাহাড়, স্যান্ডিউন্স, বালির চর সমস্ত কিছু গ্রো করে, কিন্তু ওটা এক্সটার্নালি জিনিস উপরে অ্যাকিউমুলেট হয়ে গ্রোথ করছে, ওরা ভেতর থেকে হচ্ছে না। তো গ্রোথটাকে ওই জন্য ধরতে পারি না। সো এরকম কিছু কিছু জিনিস আছে যেগুলো, যেমন ধর রিপ্রোডাকশন। বলো তো সুদীপা, রিপ্রোডাকশন যেটা আছে, রিপ্রোডাকশনটা একটা ক্যারেক্টারিস্টিক ফিচার না জাস্ট একটা বৈশিষ্ট্য? জাস্ট একটা বৈশিষ্ট্য। কেন ক্যারেক্টারিস্টিক ফিচার নয় রিপ্রোডাকশন? ক্যারেক্টারিস্টিক ফিচার নয় কারণ যারা ইনফার্টাইল হিউম্যান তারা রিপ্রোডাকশন করতে পারে না। গুড পয়েন্ট, ভেরি গুড। আর আর কিছু এক্সাম্পল মাথায় আসছে? আরেকটা এক্সাম্পল হানিবি, হানিবি, ভেরি গুড পয়েন্ট। তারা রিপ্রোডাকশন করতে পারে না বাট দে আর তাদের লিভিং। মধ্যে সেল আছে। তারা প্রাণী, তারা উড়ে বেড়াচ্ছে, তাদেরকে কখনো বলতে পারে নির্জীব? হানিবি উড়ে বেড়াচ্ছে, কামড়ে বেড়াচ্ছে, তো ডেফিনেটলি দে আর লিভিং। সো কিন্তু গ্রোথটা একটা মানে রিপ্রোডাকশনটা একটা। আরেকটা এক্সাম্পল হচ্ছে এটার মিউল। হ্যাঁ, ডাঙ্কি আর গাধার ফলে যে মানে ওদের রিপ্রোডাকশনের ফলে যেটা প্রোডাক্ট তৈরি হয় মিউল, সেই মিউলের মধ্যে কিন্তু ফার্দার রিপ্রোডাকশন করার ক্ষমতা থাকে না। কিন্তু মিউলকে দিয়ে তো ঠিকই আমরা লবণের প্যাকেটের পর প্যাকেট বোঝাই করে ওদেরকে নিয়ে চালিয়ে মানে ওকে দিয়ে এদিক এখান থেকে ওখানে ট্রান্সপোর্টেশনের কাজ করাই। সো এই জিনিসটা হচ্ছে, তো কোষ এমন একটা জিনিস, কোষ হচ্ছে একটা ক্যারেক্টারিস্টিক ফিচার। এটা কখনো হতে পারে না যে কোথাও ব্যতিক্রম আছে। যেটা জিনিস কোষ দিয়ে তৈরি ওটা লিভিং হবেই হবে, আর যদি কোনো জিনিসে কোষ নেই তাহলে কিন্তু সেটা নন লিভিং। এবার এখানে আরেকটা কোশ্চেন তোমাদের জন্য ওয়েট করছে। সো অ্যান্ড হোয়াট ডিফারেন্সিয়েটস উইথ ইনঅ্যানিমেট থিং? দ্যাট ইজ কি ডিফারেন্সিয়েট করে? মানে ইনঅ্যানিমেট মানে কি? যেটা নন লিভিং। ইনঅ্যানিমেট মানে কি? যেটা নন লিভিং, মানে যেটা নির্জীব বা জড়বস্তু। সো কি ডিফারেন্সিয়েট করে একটা লিভিং আর নন লিভিংয়ের মধ্যে? যে জিনিসটা ডিফারেন্সিয়েট করা একটা ক্যারেক্টারিস্টিক ফিচার, সেটা হচ্ছে প্রেজেন্স অফ বেসিক ইউনিট অফ লাইফ। আর যে বেসিক ইউনিট অফ লাইফটাকে বলা হয় দ্য সেল বা কোষ, যেটাকে বাংলায় বলি। এই কোষটা যেটা আছে, এই কোষের ব্যাপারে এবার আরও ভালো করে আমরা জানবো। সো এ সেল ইজ দ্য স্মলেস্ট স্ট্রাকচারাল, রামিজ শুধু বলেছিল ফাংশনাল ইউনিট, রামিজ স্ট্রাকচারাল পার্টটা মেনশন করেনি। সো সেল ইজ নট অনলি ফাংশনাল বাট অলসো স্ট্রাকচারাল ইউনিট অফ লাইফ। আমরা বারবার ছোটোবেলা থেকে একটা সঙ্গে মুখস্থ করেছি, সবাই জানি। কিন্তু এই জিনিসটাকে এইভাবেও ভাবো তোমরা যে ইউনিট মানে কি? ইউনিট মানে যেটা বাংলায় পড়ি আমরা একক, দশক, শতক। তো ইউনিট মানে কি? ইউনিট মানে এমন একটা একক, এমন একটা সংখ্যা, এমন একটা টার্ম যেটাকে আর আমরা ছোটো করতে পারি না। হ্যাঁ, ডেফিনেটলি 1 টাকার যদি কথা বলে এবার 1 টাকায় 50 পয়সা করতে পারি, সেটা আলাদা কথা, ওটা কথা বলছি না। কিন্তু ইউনিট মানে এমন একটা ইউনিট যেটা সব থেকে লিস্ট, যেটা সব থেকে ক্ষুদ্রতম ইউনিট। তো সেল হচ্ছে দেহের মধ্যে সব থেকে ওই লিস্ট ইউনিটটা, যেটার পরে সেটাকে আর আমরা ব্রেকডাউন করতে পারি না। মানে ওটা যদি ব্রেকডাউন করতে পারো, মানুষ তো সব কিছু করে বেড়াচ্ছে, করতে পারে, ব্রেকডাউন করতে পারো, বাট ওটা ব্রেকডাউন করার পরে ওটার ফাংশনালি একা সার্ভাইভ করতে পারবে না। এবার যেহেতু এখন আমরা অনেকগুলো কথা বললাম যে যেটা জিনিসের মধ্যে সেল থাকবে সেই লিভিং, আর সেল না থাকলে সে নন লিভিং, তাহলে তোমরা এবার আমাকে বলো যে ভাইরাস একটা লিভিং না নন লিভিং থিং? মাথা খাটাও। নন লিভিং সেল।
হাসিবুর বললো নন লিভিং। আচ্ছা ঠিক আছে, বাকিটা মাথা খাটাও, ওটা টপিকে আসছি আবার। সো অর্গানিজম ক্যান বি ইউনিসেলুলার। এবার এই সেল যেটা আছে, ইউনিট অফ লাইফ যেটাকে বললাম, ফাংশনাল অ্যান্ড স্ট্রাকচারাল, এই সেলটা দুই রকম হতে পারে অর্গানিজমের মধ্যে। একটা হতে পারে ইউনিসেলুলার, মানে এককোষী অর্গানিজম যারা একটাই মাত্র সেল দিয়ে তৈরি, যেমন ব্যাকটেরিয়া বা অ্যামিবা। আর হতে পারে মাল্টিসেলুলার, যেমন আমরা বা সমস্ত রকমের প্লান্টস যারা আছে, ফ্লাওয়ারিং প্লান্টস, অ্যাঞ্জিওস্পার্ম, জিমনোস্পার্ম, প্লান্টসরা, লটস অফ যতগুলো তুমি অর্গানিজমের নাম জানো লিভিং হিসেবে, সবাই মাল্টিসেলুলার মেনলি। সো মেজরলি এই ইউনিসেলুলার আর মাল্টিসেলুলার দুটো টাইপ মেনলি পাওয়া যায়, মানে এককোষী আর বহুকোষী, যেটা তোমরা সবাই জানো, বেসিক জিনিস, বেশি সময় নষ্ট করবো না। এবার ইউনিসেলুলার যখন বলছি, মানে ব্যাকটেরিয়া, অ্যামিবা, যেহেতু ওরা একটাই কোষ দ্বারা তৈরি, এখানে কিন্তু মাথায় রাখতে হবে কেন ওরা ইউনিসেলুলার, একটা সেল দিয়ে তৈরি আর বেঁচে আছে। কীভাবে বুঝলাম যে এটা ইউনিট অফ লাইফ? কীভাবে আমরা ঘোষণা করলাম যে সেলটা আমাদের দেহের মধ্যে স্ট্রাকচারাল ফাংশনাল ইউনিট, ওর থেকে আর ক্ষুদ্রতম কিছু হতে পারে না। কারণ একটা এককোষী যারা জীব আছে তাদের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি ওরা ইউনিসেলুলার হয় আর ওরা ইন্ডিপেন্ডেন্টলি এক্সিস্ট করতে পারে। ইন্ডিপেন্ডেন্টলি এক্সিস্ট করার অর্থ হলো এটা যে একা একা স্বাধীনভাবে বেঁচে থাকতে পারে আর ক্যান পারফর্ম এসেন্সিয়াল ফাংশনস অফ লাইফ। লাইফের কিছু এসেন্সিয়াল ফাংশনস, যেমন মেটাবলিজম করা, রেসপিরেশন করা, খাদ্য গ্রহণ করে সেখান থেকে পুষ্টি নিয়ে বেঁচে থাকা, পরের প্রজন্মকে বাড়ানোর জন্য রিপ্রোডাকশন করা, এগুলো হচ্ছে বেসিক ফাংশন, এসেন্সিয়াল ফাংশনস লাইফের জন্য। এই ফাংশনগুলো করতে পারে। সো এই কারণে কিন্তু ইউনিসেলুলাররা লিভিং থিং। এবার সামথিং হুইচ ইজ স্মলার দ্যান এ সিঙ্গেল সেল কান্ট এক্সিস্ট অ্যাজ লিভিং অর্গানিজম। এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট জিনিস, মনে রাখার জিনিস। সামথিং হুইচ ইজ স্মলার দ্যান এ সিঙ্গেল সেল, যে জিনিসটা একটা, এটা যদি একটা সিঙ্গেল সেল হয়, এই সিঙ্গেল সেল থেকে যদি ক্ষুদ্রতম কোনো জিনিস সেটাকে যদি ডিভাইডেড বাই 2 করি, তাহলে এর যে পার্টটা বা টুকরোটা বাঁচবে, সেই টুকরোটা কোনো কিছুর জন্য ফাংশনাল থাকবে না, ওটা একা একা সার্ভাইভ করতে পারবে না। ঠিক আছে? সো অ্যান্ড দ্যাটস হোয়াই সেল ইজ দ্য ফান্ডামেন্টাল স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ লাইফ। সেল হচ্ছে আমাদের দেহের মধ্যে ফান্ডামেন্টালি স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ লাইফ, মানে গঠনগত হোক বা কাজের দিক থেকে হোক, দুদিক থেকে সব থেকে লিস্ট যেটা জিনিস একা একা কাজ করতে পারে সেটা হচ্ছে সেল। খুবই বেসিক জিনিস, সবাই ছোটোবেলা থেকে পড়েছো, জেনেছো, জাস্ট রিভিশন করার ব্যাপার ছিল। আই হ্যাভ রিভিশন হয়ে গেছে। এবার বলো যে ভাইরাস লিভিং থিং না ভাইরাস নন লিভিং থিং? কারণ ভাইরাস জানি আমরা অ্যাসেলুলার হয়, ভাইরাসে কোনো কোষ থাকে না। তাহলে ভাইরাস লিভিং থিং না ভাইরাস নন লিভিং থিং? দিতি, come up. Diti. Diti, am I audible? ভাইরাস হচ্ছে লিভিং। ভাইরাস হচ্ছে লিভিং। আচ্ছা ঠিক আছে। সুদীপা? স্যার ভাইরাস নন লিভিং, কিন্তু কোনো ভেক্টরের মধ্যে চলে গেলেও লিভিং হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। রামিজ? লিভিং স্যার। লিভিং। আর কে বেঁচে থাকলো? রিদান? শবনম? নন লিভিং স্যার। লিভিং, নন লিভিং, রিদান, ওকে। আর শবনম? নন লিভিং স্যার। সো একমাত্র সুদীপার অ্যান্সারটা এখানে কারেক্ট হলো। ঠিক আছে, ভাইরাস যখন এক্সটার্নাল এনভায়রনমেন্টে আছে তখন সেটা নন লিভিং, কিন্তু ভাইরাস যখন একটা কোনো হোস্ট সেলের মধ্যে চলে যায় তখন সেটা কিন্তু লিভিং হয়। মাথায় রাখবে এটা কথা। মানে একটা ভাইরাস খুবই পিকুলিয়ার জিনিস, আর ভাইরাসের পুরোপুরি একটা আলাদা একটা জগৎ আছে যেটাকে ভাইরোলজি বলি। যদি ভাইরোলজি পরে ফিউচারে পড়ো তো ভাইরোলজি পড়লে ফ্যাসিনেটিং জিনিসগুলো আরও এক্সপ্লোর করবে। যেহেতু এখন আপাতত জেন পাস জন্য প্রিপারেশন নিচ্ছ, টাইম লিমিটেড, ফুল ইয়ার কোর্স না, বেশি গল্প করতে যাবো না। সিম্পলি বলছি যে ভাইরাস যখন বাইরের এক্সটার্নাল এনভায়রনমেন্টে থাকে তখন সেটার মধ্যে কোনো প্রাণ থাকে না, কিন্তু বাই সামহাউ এনি চান্স যখন ওটা কোনো একটা লিভিং কোনো একটা হোস্ট সেলের মধ্যে চলে যাবে তখনই কিন্তু সেটা নিজের খেলা খেলতে শুরু করবে। কেমন খেলা খেলতে শুরু করবে? যেমনি হোস্ট সেলের মধ্যে সে গেল, ওই পার্টিকুলার সেলে প্রবেশ করার পরেই ওই হোস্ট সেলটার যেটা ফাংশনাল মেশিনারি আছে, কাজ করার যেটা সিস্টেম আছে, সেই সিস্টেমটাকে করে হাইজ্যাক বা হ্যাক। ওর সিস্টেমটাকে হাইজ্যাক করে ওর পুরোপুরি কন্ট্রোল মেকানিজমটা নিজের আওতায় করে নেবে ভাইরাস, যে চল তুই বেরা।
এবার যেহেতু ওর ডিএনএতে গিয়ে নিজেকে বসিয়ে দিল ভাইরাস, ওর পুরোপুরি কন্ট্রোল নিয়ে নিল, তাহলে এবার যখন ওই সেলটা ফার্দার নিজেকে রেপ্লিট করে নিজের সংখ্যা বাড়াবে, তখন ওইটাতে ভাইরাসওয়ালা সেলের সংখ্যা বাড়তে থাকবে, আর আলটিমেটলি সেই ভাইরাসের সংখ্যাটা সেই পার্টিকুলার দেহটার মধ্যে বাড়তে থাকবে বাড়তে থাকবে আর বাড়তে থাকবে। আর আলটিমেটলি কী হবে, যে তখন আমরা বিভিন্ন রকম অসুস্থ ফসুস্থ হই, জানোই তোমরা, কোভিড টোভিড সবই দেখলে। সো কি তাহলে বুঝলাম যে ভাইরাস বোথ লিভিং আর নন লিভিং দুটো জিনিসে ভাইরাস দুটো এক্সপ্রেশন শো করে। এটা জিনিস আশা করি সবাই মাথায় রাখবে এরপরে। সো চলো এবার কোষ কি, কোষের বেসিক সমস্ত পত্র জিনিস আমরা শেষ করলাম, এবার ঢুকছি কোষ তত্ত্বতে। কোষ তত্ত্ব বা ইংরেজিতে যেটাকে বলি সেল থিওরি। আচ্ছা তোমরাকে আমি ভোট করেছিলাম, জিজ্ঞেস করেছিলাম যে তোমাদের ইংলিশ পিপিটি চাও না তোমরা বাংলায় নেবে। সো তোমরা সবাই ইংলিশটাতে ভোট করেছিলে, সো পিপিটি ইংলিশ লিখেছি। কারো যদি কোনো ওয়ার্ডে কোথাও কিছু অসুবিধা হয়, সো নির্দ্বিধাতে, কোনো ভাবনা না ভেবে যে আমি একা বাংলা জানি না, আমি একা ইংরেজি জানি না, আমি একা এখানে বাঙালি, ওইরকম ভাবনার কোনো ব্যাপার নেই। নির্দ্বিধায় বলবে যে এটার অর্থ কী বা এই জিনিসটা মানে কি, থামাবে ইনস্ট্যান্টলি, হ্যান্ড রেজ করবে, আমাকে মাইক আনমিউট করে জিজ্ঞেস করবে, ঠিক আছে? ফুল ফ্লেজ তোমাদের কাছে 100% অথরিটি আছে নিজেকে আনমিউট করে কথা বলার, নো ওয়ারিজ। এখানে 100 জন হলে সেটা হয়তো বারণ করতে হতো, কিন্তু 7-8 জনের ছোট্ট একটা ক্লাসরুম, আরাম সেটা জিনিস ম্যানেজ করা যাবে, ঠিক আছে? সো এই যে ভদ্রলোক দেখতে পাচ্ছ, এই ভদ্রলোকের নাম হচ্ছে ম্যাথিয়াস স্লেইডেন। কি নাম? ম্যাথিয়াস স্লেইডেন। ম্যাথিয়াস স্লেইডেন ভদ্রলোককে দেখতে পাচ্ছি আমরা যে ও একটা আণুবীক্ষণিক যন্ত্রে, মানে একটা মাইক্রোস্কোপে কিছু একটা দেখার চেষ্টা করছেন, আর পেছনে কিছু প্লান্ট এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে। তার মানে আমি এখানে এটা জিনিস বোঝাতে চাইছি তোমাদেরকে মেনলি এই ছবিটার সাহায্যে, যে এই ভদ্রলোক ম্যাথিয়াস স্লেইডেন একজন জার্মান বোটানিস্ট। এই জার্মান বোটানিস্ট মানে কি, যে উদ্ভিদ নিয়ে খেলে, ঠিক আছে, যে উদ্ভিদ নিয়ে গবেষণা করে। সো জার্মান বোটানিস্ট এই ভদ্রলোক, আর এই ভদ্রলোক এর নাম কি? এনি গেসেস? Anyone would like to guess any name? সোয়ান। ওকে, ভেরি গুড, সোয়ান। সো থিওডোর সোয়ান, যিনি হচ্ছেন ব্রিটিশ জুলজিস্ট। দুটো বিভিন্ন দেশের লোক একই সময়ে, কাছাকাছি একই সময়ে, ওরা কি করেছিল, একজন প্রাণী নিয়ে কাজ করছিল, জুলজিস্ট ছিল, নিজের প্রাণী নিয়ে গবেষণা করছিল, একজন উদ্ভিদ নিয়ে গবেষণা করছিল। এরা দুজন গবেষণা করতে করতে ওনারা ফাইনালি কি দেখতে পেলেন, দেখো এই যে অরিজিনাল পিকচার ওনাদের, ম্যাথিয়াস স্লেইডেন যিনি ছিলেন জার্মান বোটানিস্ট, উনি 1838 সালে অনেকগুলো লার্জ নাম্বার অফ প্লান্টসকে এক্সপেরিমেন্ট করছিলেন। আর এক্সপেরিমেন্ট করার সময় উনি পেলেন যে এই প্লান্টের দেহগুলোতে অনেকগুলো কিন্তু মানে সেলস আছে, অনেকগুলো কোষ আছে। এই প্লান্টের দেহটা অনেকগুলো কোষ নিয়ে তৈরি। সো উনি এটা দেখলেন। আর এই ভদ্রলোক থিওডোর সোয়ান যখন দেখছিল তোমার এটা নিয়ে, প্রাণী নিয়ে, তখন উনিও দেখতে পেলেন যে 1839, মানে 1 বছর জাস্ট আগের পেছনে, 1838 আর 1839, স্টাডিড ডিফারেন্ট টাইপস অফ অ্যানিমালস অ্যান্ড প্রপোজড অ্যানিমাল সেলস আর সারাউন্ডেড বাই থিন লেয়ার নোন অ্যাজ প্লাজমা মেমব্রেন। ইনিও প্রথম বললেন যে হ্যাঁ, অ্যানিমালসদের দেহতেও অনেক সেলস থাকে, অ্যানিমালরা অনেক কোষ দিয়ে তৈরি, আর এই কোষের বাইরে এদের আবার একটা আউটার লেয়ার থাকে, এই লেয়ারটাকে বলা হয়, মানে কোষের এখানে কোষটা একটা লেয়ার দ্বারা আবৃত থাকে, আর সেই লেয়ারটাকে বলা হলো, মানে উনি বললেন প্লাজমা মেমব্রেন। তখন যদিও প্লাজমা মেমব্রেনের নাম দেওয়া হয়নি, প্লাজমা মেমব্রেনের নামটা অনেক পরে এসছে, কিন্তু তখন তিনি প্রথম মানে ওটা জিনিস এক্সপ্লোর করলেন, অবজার্ভ করলেন। এরপরে কি হলো, এরা দুই ভদ্রলোক, ম্যাথিয়াস স্লেইডেন আর থিওডোর সোয়ান, এরা দুজনে মিলে একটা থিওরি ফর্মুলেট করলেন, একটা থিওরি বাইরে প্রপোজ করলেন। সেই থিওরিটার নাম হলো কোষ তত্ত্ব বা সেল থিওরি। আর এই কোষ তত্ত্ব কে মিলে দিল? ম্যাথিয়াস স্লেইডেন আর থিওডোর সোয়ান। নাম মুখস্থ করতে হবে, কোথাকার কে সেটা মুখস্থ করো, নিটে অলরেডি কোয়েশ্চেন এসছে, জেন পাজও এক্সপেক্ট করতে পারো, চলে আসতে পারে, ঠিক আছে? থিওডোর সোয়ান কোথাকার কী ছিল, কে জার্মান বোটানিস্ট, কে ব্রিটিশ কী ছিল জুলজিস্ট, সবই মাথায় রাখো। তারপরে এরা দুজনে মিলে একসঙ্গে কী দিল, একটা সেল থিওরি দিল। সেল থিওরি কী বলে? সেল থিওরি আমাদেরকে সিম্পলি বলে অল প্লান্টস অ্যান্ড অ্যানিমালস আর কম্পোজড অফ সেলস অ্যান্ড প্রোডাক্টস অফ সেলস। যত সমস্ত প্লান্ট এবং অ্যানিমালস যারা আছে, সে অ্যানিমালসরা কমপ্লিটলি কোষ কিংবা কোষজাত মানে কোষ থেকে উৎপন্ন কোনো পদার্থ দ্বারা তৈরি হয়, কোষ বা কোষ থেকে সৃষ্টি কোনো পদার্থ দ্বারা তৈরি হয়, ঠিক আছে? এটা এই জিনিসটা মিলিয়ে দিলেন, কোষ বা কোষ থেকে সৃষ্টি কোনো পদার্থ দ্বারা তৈরি হয়। এটার বাংলাও দেখে নাও একবার, তাহলে বাংলাও দেখে নাও। প্রতিটি উদ্ভিদ ও প্রাণী কোষ এবং কোষ থেকে উৎপন্ন উপাদান দ্বারা তৈরি। এটা হচ্ছে কোষতত্ত্ব, খুবই সিম্পল, এটা হচ্ছে কোষতত্ত্ব। কিন্তু এই কোষতত্ত্বটা যে দিল এরা দুজনে, এই দু ভদ্রলোক, ওদের মাথায় যতটা খেললো সেই খেলা হিসেবে ওরা এটা দিল।
এই দেওয়ার পরে কিন্তু এই কোষ তত্ত্বে একটা লিমিটেশন ছিল, লিমিটেশনের বাংলা কথা হচ্ছে সীমাবদ্ধতা। এই লিমিটেশনটা কী ছিল, সীমাবদ্ধতা কী ছিল, ওরা এটা এক্সপ্লেন করতে ব্যর্থ হয়েছিল যে সেলগুলো সৃষ্টি কীভাবে হয়। একটা সেল আসছে, আমি জানি যে এটা একটা সেল, এটা একটা সেল, যে সেলের নাম এক্স, এটা একটা সেল, যে সেলের নাম ধরো এক্স, একটা সেলের নাম আমি দিয়েছি, এটা একটা এক্স, কিন্তু এই সেলটা আসলো কোথা থেকে, ওর হিস্ট্রিতে কী ছিল, ও কোথা থেকে সৃষ্টি হলো, এই জিনিসটা কিন্তু এক্সপ্লেন করতে পারেনি থিওরিতে। এবার এটাও কেউ এক্সপ্লেন করতে হবে, কাউকে লাগবে। এটা এক্সপ্লেনেশন দেওয়ার জন্য কিন্তু এরপরে আরেকজন ভদ্রলোক, আরেকজন সায়েন্টিস্টের মানে আমরা পরিচয় করবো আরেকজনের সঙ্গে, ঠিক আছে। ওয়েট 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 ওয়েট, বেশি পালাচ্ছে ভাই, চলো। মাঝে মধ্যে রিভার্স গিয়ারে পড়ে যায়, ঠিক আছে। সো 1855-এ আরেকজন সায়েন্টিস্ট যার নাম রুডলফ ভিরচাও, এই রুডলফ ভিরচাও এই সায়েন্টিস্টটা কী করলো, মডিফাই করলো ওদের সেল থিওরি, যে সেল থিওরিটা ওরা দুজন মিলে দিয়েছিল, থিওডর শোয়ান এবং স্লেডেন, ওরা দুজনের দেওয়া সেল থিওরিটাকে মডিফাই করলো, এবং মডিফাই করে একটা নতুন এরা এখানে কথা বললো, যে কথাটা কী বললো এরা, যে নিউ সেলস আর প্রডিউসেস বাই ডিভিশন অফ প্রি এক্সিস্টিং সেলস। আর এটা থেকে জেনপাসের কোয়েশ্চেন অলরেডি চলে এসছে, এই লাইনটা থেকে, নিচের লাইনটা থেকে, অমনিস সেলুলা ই সেলুলি, অমনিস সেলুলা ই সেলুলা, মানে একটা নতুন সেল তার প্রি এক্সিস্টিং সেল থেকে তৈরি হয়। বাংলাটাও দেখে নাও, বাংলাটা নিয়ে এসছি, তোমরা না বললে আমি নিয়ে এসছি বাংলাটা, কারণ যতই হোক হেল্প করবে। সো নতুন কোষ পূর্ববর্তী কোষের বিভাজনের ফলে সৃষ্টি হয়, একটা নতুন কোষ অলওয়েজ তার পূর্ববর্তী কোষের বিভাজনের ফলে সৃষ্টি হয়। এতদূর অবধি কোষ তত্ত্ব নিয়ে কারো কোনো ডাউট থাকলে মাইক ধরে দিলাম, বলো। আছে? না স্যার। অল ক্লিয়ার? এতদূর যেটুকু ডিসকাশন হলো সমস্ত কিছু ক্লিয়ার? সবার থামস আপ করো তাহলে একবার। শাবনাম, রামিজ, দিতি, সুদীপা, সবার ক্লিয়ার, ঠিক আছে, ভেরি গুড। সো স্লেডেন অ্যান্ড শোয়ান টুগেদার ফর্মুলেটেড সেল থিওরি, যেটা লিমিটেশন ছিল, আচ্ছা এটা আবার এখানে রিপিট হয়ে গেছে, পিপিটির মিস্টেক। সো চলো এবার নেক্সট আমরা সাব টপিকে মুভ করছি, যেটা হচ্ছে অ্যান ওভারভিউ অফ সেল, জাস্ট একটা সেলের ব্যাপারে ছোট্ট খাট্ট একটু হালকা জিনিস আমরা দেখবো এখানে। সো একটা জিনিস এখানে মাথায় রাখবে যে কিভাবে সেলের উন্নতিটা হয়েছে বছরের পর বছর। সেলের উন্নতি হওয়ার বছরের পর বছর কারণ দুটো কারণ, একটা কারণ হচ্ছে যে তোমরা অলওয়েজ জানো যে নেক্সট জেনারেশন ইজ অলওয়েজ দি স্মার্টার। আমরা আমাদের বাবাদের থেকে বা তাদের আগে জেনারেশন থেকে একটু চালাক, ঠিক আছে, চালাক বলতে টেকনোলজিক্যালি বা সমস্ত যুগ যেভাবে এগিয়ে যাচ্ছে আমরা একটু অ্যাডভান্স, সেম এটা একটা কারণ। সেকেন্ড কারণ হচ্ছে যে মাইক্রোস্কোপ, এই মাইক্রোস্কোপের যত বেশি অ্যাডভান্স হয়েছে, প্রথমে বেসিক মাইক্রোস্কোপ, তারপর আরও পাওয়ারফুল, আরও পাওয়ারফুল, আরও পাওয়ারফুল ইলেকট্রন মাইক্রোস্কোপ, ঠিক আছে, লাইট মাইক্রোস্কোপ, যত বেশি মাইক্রোস্কোপের অ্যাডভান্সমেন্ট হতে আছে, উন্নত মাইক্রোস্কোপ আবিষ্কার হতে থেকেছে, তত সেই সমস্ত জিনিসগুলোকে যেগুলোকে আমরা খালি চোখে দেখতে পাই না, সেই সমস্তগুলো জিনিসগুলো দেখার আমাদের অবজারভেশন পাওয়ার বেড়েছে, আর বছরের পর বছর সেই জিনিসটা উন্নত হতে থেকেছে। সো মাইক্রোস্কোপ যত বেশি উন্নত হতে থেকেছে, সেলের গঠনগত স্ট্রাকচার, সেলের ডিসকাভারি তত বেশি আমরা আরও বেশি বেশি করে মানে দেখতে পেয়েছি আর বুঝতে পেরেছি। সো ওই বিষয় যদি দেখতে যাই, তাহলে এটা হচ্ছে ধরো একটা মোটামুটি সেলের ছবি, একটা সেল এরকম টাইপের একটা দেখতে হয়, ঠিক আছে। একটা সেলের অনেকগুলো পার্ট থেকে দেখতে পাচ্ছ নামগুলো, গলজি অ্যাপারেটাস, সাইটোপ্লাজম, রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, সেন্ট্রোজোম, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ভেতরে থাকে নিউক্লিয়াস যেটা সেলের ব্রেন, সমস্ত কিছু অপারেট করে। এই ধরনের কিছু কিছু জিনিস নিয়ে একটা সেল মোটামুটি তৈরি থাকে। তো কী কী থাকে বললাম দেখো, আর সেলের ভেতরে দেখতে পাচ্ছ যে ভেতরে কিছু এই জায়গাটাতে, এই যে এই পোর্শনগুলো যেগুলো আছে, নিউক্লিয়াসটার আশেপাশের এরিয়াগুলো যেগুলো আছে, এগুলো 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 এই জায়গাগুলোতে কিছু একটা তরল পদার্থ থাকে। এই তরল পদার্থটাকে কি বলে? সাইটোপ্লাজম। এই তরল পদার্থটাকে কি বলে? এক সেকেন্ড। Cytoplasm, which is mostly responsible for various ongoing chemical reaction. সো এই সাইটোপ্লাজম হচ্ছে সেই জায়গাটা, সেই যুদ্ধক্ষেত্র, যে যুদ্ধক্ষেত্রে সমস্ত রকমের যুদ্ধ হয়। যুদ্ধ মানে আমি রেফার করলাম সমস্ত রকমের মেটাবলিক রিয়াকশনস।
সো সাইটোপ্লাজমের উপরে সমস্ত রকম মেটাবলিক রিয়াকশনস হয়, আর সেই সাইটোপ্লাজমের উপর অনেকগুলো অর্গানেল, অনেকগুলো সেল অর্গানেল সেগুলো ছড়িয়ে ছিটে থাকে। তো একটা কোষে মোটামুটি বেশ কিছু ইম্পর্টেন্ট সেল অর্গানেল থাকে, আর যে ফ্লুইড ম্যাট্রিক্সে থাকে সেই ফ্লুইড ম্যাট্রিক্সটাকে বলা হয় সাইটোপ্লাজম। আর একটা সেলের থাকে ব্রেন, যেটাকে বলে নিউক্লিয়াস, যেটা মেনলি জেনেটিক ম্যাটেরিয়ালটাকে কন্টেন করে, যেটা মেনলি নিজের মধ্যে জেনেটিক ম্যাটেরিয়ালটাকে ধারণ করে। এটা হচ্ছে সেলের একটা বেসিক ওভারভিউ। চলো আস্তে আস্তে সামনের দিকে এগোবো আর দেখবো এই জিনিসগুলোর ব্যাপারে আরো ভালো করে। ক্লাসিফিকেশন অফ সেল, সেলের প্রকারভেদ। কত প্রকার সেল? সেল কত প্রকার কে বলবে? তাড়াতাড়ি বলো মাইকেল। দুই প্রকার, ইউক্যারিওটিক আর প্রোক্যারিওটিক। ভেরি গুড, কোনো গিফট আশা করো না, হ্যাঁ, এটা খুব ইজি কোয়েশ্চেন। চলো, সো ক্লাসিফিকেশন যদি করি সেলের, তাহলে একটা হচ্ছে আমাদের ইউক্যারিওটিক সেল, একটা হচ্ছে প্রোক্যারিওটিক সেল। সবাই জানে, বেশি টাইম এগুলো তো নষ্ট করবো না, খুব বেসিক জিনিস, ইজি জিনিস। আর ইউক্যারিওটিক সেলের যেটা ইম্পর্টেন্ট জিনিস সবার মাথায় রাখতে হবে সেটা হচ্ছে পোজেস মেমব্রেন বাউন্ড নিউক্লিয়াস। ইউক্যারিওটিক সেলের কিছুটা স্ট্রাকচার দেখতে হয় এরকম, ঠিক আছে, একটু দেখতে সুন্দর লাগে, একটু আলাদা লাগে। আর ওর মধ্যে যে নিউক্লিয়াসটা থাকে সেই নিউক্লিয়াসটা মেমব্রেন বাউন্ড থাকে, মানে নিউক্লিয়াসের চারিদিকে একটা মেমব্রেন থাকে, ঠিক আছে, নিউক্লিয়ার মেমব্রেন থাকে। আরেকটা থাকে প্রোক্যারিওটিক সেল, যে প্রোক্যারিওটিক সেলটাতে মেনলি কোনো নিউক্লিয়াস থাকে না, সরি, নিউক্লিয়াসটা কোনো মেমব্রেন বাউন্ডেড থাকে না, মানে ওটার যেটা জেনেটিক ম্যাটেরিয়াল নিউক্লিয়র যেটাকে বলি, সেই নিউক্লিয়রটা বিক্ষিপ্ত অবস্থায় ছড়িয়ে ছিটে থাকে, কোনো একটা বাইরের বাউন্ডারি থাকে না বা কোনো একটা নিউক্লিয়ার মেমব্রেন থাকে না প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে। আর এটা হচ্ছে প্রিমিটিভ টাইপ। প্রিমিটিভ কথার বাংলা যেটা অর্থ সেটা কে জানে এখানে, কে বলবে বাংলা অর্থ প্রিমিটিভের? প্রাচীন। ইয়েস, ভেরি গুড সুদীপা, আদিম। পুরনো। ইয়েস, ভেরি গুড হাসিবুর, আদিম, ভেরি গুড, আদিম বা প্রাচীন, ভেরি গুড। সো প্রাচীন বা আদিম, প্রিমিটিভ মানে। সো এই প্রোক্যারিওটিক সেলটা একটু আদিম টাইপের, পুরনো টাইপের, ওকে, মানে অত বেশি অ্যাডভান্স নয়। আর এটা হয় মোটামুটি একটা দেখার লুক, এরকম টাইপের দেখতে হয় আমাদের প্রোক্যারিওটিক সেলটা। চলো এবার দেখি ক্লাসিফিকেশন অফ সেলসের প্রোক্যারিওটিক কোষের ব্যাপারে। প্রোক্যারিওটিক কোষের ব্যাপারে যেগুলো জিনিস আমাদেরকে জানতে হবে, কোথায় পাওয়া যায়? অ্যাভেলেবল ইন ব্যাকটেরিয়া, ব্লু গ্রিন অ্যালগি, মাইকোপ্লাজমা অ্যান্ড পিপিএলও, মাইকোপ্লাজমা অ্যান্ড পিপিএলও। যদি কোয়েশ্চেন করা হয় যে সব থেকে ক্ষুদ্রতম সেলুলার মানে অর্গানিজম কি, তাহলে ওটা হচ্ছে মাইকোপ্লাজমা, ঠিক আছে। সব থেকে ক্ষুদ্রতম সেলুলার অর্গানিজমের নাম কি, সেটা হচ্ছে মাইকোপ্লাজমা। পিপিএল এর ফুল ফর্ম কে বলতে পারবে? পিপিএলও প্লুরো নিউমোনো লাইক অর্গানিজম। প্লুরো নিউমোনিয়া লাইক অর্গানিজম, প্লুরো নিউমোনিয়া লাইক অর্গানিজম, ভেরি গুড। ওকে, চলো। সো একটা যদি প্রোক্যারিওটিক সেলের গঠনগত স্ট্রাকচার দেখি, তাহলে আমরা খানিকটা এরকম টাইপের জিনিস দেখতে পাই, খানিকটা এরকম টাইপের জিনিস আমরা দেখতে পাই। এই যে একটা এরকম টাইপের অঙ্গ থাকে, ঠিক আছে, একটা পার্ট থাকে যেটাকে বলে ফ্লাজেলা, দেখতে পাচ্ছ সবাই? ফ্লাজেলা, যেটা মেনলি ওদেরকে লোকোমোশনে হেল্প করে। এরপরে এই যে ডিএনএটা দেখতে পাচ্ছ, এই যে ব্লু কালারের, এটা হচ্ছে ডিএনএ, এই ব্লু কালারের। এবার ডিএনএটা কি বললাম, এদের ডিএনএটা একটা প্রপার এরকম আমাদের যেমন ইউক্যারিওটিক সেল এরকম ভদ্রভাবে একটা মানুষের মতন থাকে, আর এদের অমানুষের মতো থাকে, মানে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটে থাকে, কোনো বাইরের নিউক্লিয়ার মেমব্রেন থাকে না, বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটে থাকে, স্ক্যাটার্ড, ইংরেজিতে বলে স্ক্যাটার্ডভাবে থাকে। নিউক্লিয়ার, এটাকে নিউক্লিয়াস বলি না, ওদের নিউক্লিয়াসটাকে বলি নিউক্লিয়ড, নিউক্লিয়ড, ঠিক আছে, নিউক্লিয়ড। এবার আরেকটা অর্গান থাকে এদের মধ্যে যেটাকে বলে পিলি। পিলিটা মেনলি রিপ্রোডাকশনে হেল্প করে, কনজুগেশন হোক বা সেক্সুয়াল রিপ্রোডাকশনে হোক, রিপ্রোডাকশনে হেল্প করে, সেটা কনজুগেশন করে হোক বা সেক্সুয়াল রিপ্রোডাকশন করে হোক, পিলি ওটাতে হেল্প করে। ক্যাপসুল, ক্যাপসুল হচ্ছে বাইরের একটা টাফ লেয়ার, যে লেয়ারটা মেনলি প্রোটেকশন দেয়, সেলটাকে বাইরের দিক থেকে কভার করে। সেল মেমব্রেন, ডেফিনেটলি কোষের ভেতরে যে পর্দাটা থাকে, যে লেয়ারটা থাকে, সেটাকে সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন বলে। রাইবোসোমস, এই যে বিক্ষিপ্তভাবে কণাগুলো দেখতে পাচ্ছ, ক্ষুদ্র 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 ডট 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 ডট, সব থেকে ক্ষুদ্রতম একটা প্রোক্যারিওটিক সেলের মধ্যে যদি জিজ্ঞেস করা হয় সব থেকে ক্ষুদ্রতম অর্গানেলের নাম কি, তাহলে সেটা হচ্ছে রাইবোসোম। রাইবোসোমটা মেনলি প্রোটিন তৈরির জন্য রেসপন্সিবল একটা অর্গানেল। তারপরে থাকে সেল অল, কোষ প্রাচীর। এবার ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কী নিয়ে তৈরি, এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা কোয়েশ্চেন তোমাদের এসছে।
তারপর হচ্ছে প্লাজমিড। প্লাজমিড জিনিসটা কি সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস। কে জানে এখানে প্লাজমিড কি? প্লাজমিড কি? প্লাজমিড কি দেখো, তো প্রোক্যারিওটিক সেলে জেনেটিক ম্যাটেরিয়াল নিয়ে এবার আমরা আলোচনা করছি। প্রোক্যারিওটিক সেলে যেটা জেনেটিক ম্যাটেরিয়াল সেটা কিন্তু ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস থাকে না, ওখানে কোনো ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস থাকে না, মানে ন্যাকেড জেনেটিক ম্যাটেরিয়াল ফ্লোট করে সাইটোপ্লাজমে, জাস্ট একটু সাইটোপ্লাজমে বিক্ষিপ্তভাবে ভেসে থাকে ও। এই নিউক্লিয়েড এই জেনেটিক ম্যাটেরিয়ালটাকে আমরা নিউক্লিয়েড বলি বা জেনোফোর বলি, নিউক্লিয়েড বলি বা জেনোফোর বলি। এটাতে কি অ্যাকচুয়ালি কী কন্টেন্ট করে নিউক্লিয়েড বা জেনোফোরটা? জেনোমিক ডিএনএ। কি কন্টেন্ট করে? জেনোমিক ডিএনএ। কিছু ব্যাকটেরিয়াল সেল আছে, কিছু ব্যাকটেরিয়াল সেল আছে যাদের ক্ষেত্রে একটা এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ থাকে। মানে কি বললাম? কিছু ব্যাকটেরিয়াল সেল থাকে যাদের ক্ষেত্রে এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ থাকে। এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ মানে কি? মানে এই যে নিউক্লিয়েড যে আছে যেটাতে জেনেটিক ম্যাটেরিয়াল ক্যারি করছে ওটা তো আছেই, ওটা ছাড়াও একটা বাইরে আর একটা ক্রোমোজোমাল ম্যাটেরিয়াল থাকে, ওই ক্রোমোজোমাল ম্যাটেরিয়ালটাকে বলা হয় প্লাজমিড। প্লাজমিডের একটা স্পেশাল ফিচার আছে যেটার নাম কি, যেটা হলো কি, এই প্লাজমিডটা একটা ইউনিক প্রপার্টি ক্যারি করে যেটা রেজিস্ট্যান্স টু অ্যান্টিবায়োটিক্স, যেটা অ্যান্টিবায়োটিক্সের উপর রেজিস্ট্যান্স। ওই কারণে ওর প্লাজমিডের এই ফিচারটাকে কাজে লাগিয়ে প্লাজমিডকে বায়োটেকনোলজিতে আমরা এক্সটেন্সিভলি ইউজ করি, যেটা তোমরা সবাই একটু একটু করে জানো বা ডেফিনেটলি ভালো করেও জানো। সো যেটা তোমরা পড়েছো অ্যাকচুয়ালি ক্লাস 12-এ বায়োটেকনোলজি টপিকে, যে প্লাজমিডটাকে আমরা হেভিলি ইউজ করি। তো প্লাজমিডকে তোমাদেরকে এখন যেটা মাথা নিয়ে যেতে হবে, কি টেক অ্যাওয়ে ফ্রম দিস পার্টিকুলার চ্যাপ্টার, হোয়াট ইজ প্লাজমিড? Plasmid is an extra chromosomal DNA and definitely circular in structure, and we found it in some kinds of bacterial cell. Clear এতটুকু? Sorted? Okay, ঠিক আছে, গুড। সেল এনভেলপ অ্যান্ড ইটস মডিফিকেশন। এনভেলপ মানে কি? একটা চিঠি পাঠাই, চিঠিটার বাইরে একটা খাম পরাই, জানো ভেতরে চিঠিটা প্রোটেক্টেড থাকে, তাই তো? যাতে করে ভেতরে চিঠিটাকে সে যেখানে যেখানে একটু খুলে পড়ে না নাই, মানে যে ডেলিভারি করবে পোস্টম্যান, তার কারণে বাইরে একটা এনভেলপ লাগাই। এরকমই সেলের বাইরেও সেলটা যেন ঠিকঠাকভাবে একটা শেপে থাকে, একটা প্রপার প্রোটেকশনে থাকে, সেই কারণে সেলের বাইরে একটা এনভেলপ থাকে। তাহলে সেলের এই এনভেলপটা কী সেটা দেখব। তো সেলের এই যে সেলের বাইরে মেনলি 3টে লেয়ার থাকে। সব থেকে যেটা বাইরের আউটার মোস্ট লেয়ার সেটাকে বলে গ্লাইকোক্যালিক্স। এটা কোন সেলের কথা বলছি? প্রোক্যারিওটিক সেলের। খুব ভালো করে দেখবে, হ্যাঁ, প্রোক্যারিওটিক সেল থেকে কোয়েশ্চেন এসছে। সো এটা হচ্ছে গ্লাইকোক্যালিক্স, সব থেকে বাইরের লেয়ারটা। তার জাস্ট ভেতরে থাকে সেল ওয়াল, আর সেল ওয়ালের ভেতরে থাকে সেল মেমব্রেন। এই 3টে জিনিস মিলে গ্লাইকোক্যালিক্স, সেল ওয়াল আর সেল মেমব্রেন, এই 3টে জিনিস মিলে একটা প্রোটেক্টিভ ইউনিট হিসেবে এরা কাজ করে। এরা এককভাবে একটা প্রোটেক্টিভ ইউনিট হিসেবে কাজ করে, আর এদের কাজ হলো ভেতরের সেলটাকে বাইরের আঘাত থেকে রক্ষা দেওয়া। দে অ্যাক্ট টুগেদার অ্যাজ এ সিঙ্গেল প্রোটেক্টিভ ইউনিট। তাহলে এদের কাজ কি? প্রোটেকশন দেওয়া। ক্লিয়ার? নো ডাউট। এবার ওয়ান বাই ওয়ান দেখবো যে গ্লাইকোক্যালিক্স কি, সেল ওয়াল কি, আর সেল মেমব্রেনটা কি, কার ক্ষেত্রে? প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে। সো গ্লাইকোক্যালিক্স যদি দেখি তাহলে দেখতে পাবো গ্লাইকোক্যালিক্স হচ্ছে সব থেকে আউটার মোস্ট স্ট্রাকচার। মনে রাখতে হবে এটা প্রথম জিনিস, প্রথম পয়েন্ট যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে গ্লাইকোক্যালিক্স হচ্ছে আমার সব থেকে আউটার মোস্ট স্ট্রাকচার। নেক্সট যেটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে মেড আপ অফ মিউকোপলিস্যাকারাইড। কি দিয়ে তৈরি? কি দিয়ে তৈরি? গ্লাইকোক্যালিক্স যেটা আছে সেটা মিউকোপলিস্যাকারাইড দিয়ে তৈরি হয়। আর এটা কি কাজে হেল্প করে? এটা হেল্পস ইন প্রোটেকশন অ্যান্ড অ্যাডহেশন, মানে ডেফিনেটলি রক্ষা তো প্রদান করবেই করবে। এছাড়াও ওই পার্টিকুলার একটা সেল আছে ব্যাকটেরিয়াল সেল, ওই সেলটা যদি চায় যে আমি একটা কোনো কিছুর সঙ্গে আটকে থাকবো, তো আটকে থাকার জন্য যে অ্যাডহেশন, ওকে আটকে রাখার যে কাজটা করে, সেই অ্যাডহেশনের কাজটা কিন্তু গ্লাইকোক্যালিক্স করে। গ্লাইকোক্যালিক্সের দুটো ফর্ম থাকে, একটা ফর্মকে বলে স্লাইম লেয়ার, একটাকে বলে ক্যাপসুল। তোমরা ক্যাপসুল টার্মটা বায়োলজিতে যেখানেই পাবা একটা জিনিস ক্লিয়ার হয়ে যাবে সেখানটাতে, যে ক্যাপসুল মানে ওটা হবে টাফ একটা বারের কাভারিং জিনিস, একটা শক্ত বারের কভার, একটা শক্ত বারের প্রোটেক্টিভ একটা কভার। সো ক্যাপসুল থাকে এর একটা, যেটা হচ্ছে থিক, মানে ডেফিনেটলি মোটা ঘন, একটা টাফ কাভারিং, যেটা ব্যাকটেরিয়া ফ্রম হোস্ট ইমিউনো সিস্টেম। আর এই ক্যাপসুলটা কি করে? ব্যাকটেরিয়াকে হোস্ট ইমিউনো সিস্টেম থেকে, মানে দেখো ব্যাকটেরিয়া একটা ফরেন পার্টিকেল,
একটা ফরেন পার্টিকেল যেটা আমার বাইরে দেহে ঢুকছে। তো ধরো একটা ব্যাকটেরিয়া আছে, সে ব্যাকটেরিয়া একটা মানুষের দেহে ঢোকার চেষ্টা করছে। এটা একটা মানুষের দেহ, এই মানুষের দেহে ঢোকার চেষ্টা করছে। মানুষের দেহে আছে ইমিউনি সিস্টেম। সেই ইমিউনি সিস্টেম কী করবে, সঙ্গে সঙ্গে ফরেন পার্টিকেলটাকে ফ্যাগোসাইটোসিসের মাধ্যমে ওটাকে মেরে ফেলার চেষ্টা করবে, দমন করার চেষ্টা করবে। কিন্তু এই বাইরের যে ক্যাপসুলটা আছে, ক্যাপসুলটা ব্যাকটেরিয়াকে এমনভাবে লুকাতে হেল্প করে যে ওর ইমিউনি সিস্টেম ধরা পড়ে না, ইমিউনি সিস্টেমের কাছে ধরা ফেলতে মানে বাঁচে না ইমিউনি সিস্টেমের কাছে। এই কারণে মাঝে মাঝে ব্যাকটেরিয়া আমরা ওষুধ খেলেও যে কোনো মানে নর্মাল অ্যান্টিবায়োটিক খেলে হয়তো ঠিক হয় না, তখন হয়তো ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক খেতে হতে পারে। তারপরে হেল্পস ইন অ্যাডহেশন, যেটা বললাম ক্যাপসুল যেটা কাজ করে। আর স্লাইম লেয়ার যেটা আছে জাস্ট ক্যাপসুলের ভেতরের দিকটা, যেটা হচ্ছে লুজ সিদ আর প্রিভেন্ট লস অফ H2 অ্যান্ড নিউট্রিয়েন্টস। এটা মেনলি কী কাজ করে, ব্যাকটেরিয়ার সেলের মধ্যে যে জল আছে বা যেটুকু নিউট্রিয়েন্ট আছে, সেই নিউট্রিয়েন্টটুকু যদি বাইরে বেরিয়ে না যেতে পারে, সেটা কিন্তু প্রোটেকশনের কাজ করে এই স্লাইম লেয়ারটা। তো এতটুকু জিনিস মনে রাখতে হবে গ্লাইকোক্যালিক্সের ব্যাপারে। গ্লাইকোক্যালিক্স হচ্ছে ব্যাকটেরিয়ার সব থেকে বাইরের স্ট্রাকচার, যেটা মিউকোপলিস্যাকারাইড নামে একটা জিনিস দ্বারা তৈরি, যেটা মেনলি প্রোটেকশন এবং অ্যাডহেশনের কাজ করে। এটা দুটো ফর্মে থাকে, একটা স্লাইম লেয়ার, একটা ক্যাপসুল। ক্যাপসুলটা শক্ত জিনিস, বাইরের প্রোটেকশন দেওয়ার কাজ করবে, ব্যাকটেরিয়াকে লুকোতে সাহায্য করবে, কোথাও অ্যাডহেশনের কাজ করবে। আর কি করবে স্লাইম লেয়ার, ব্যাকটেরিয়ার মধ্যে যদি কোনো জল থাকে, নিউট্রিশন থাকে, সেই নিউট্রিশন থেকে বাইরে বেরিয়ে যাওয়া থেকে প্রোটেকশন করবে, বাধা দেবে। হয়ে গেল গ্লাইকোক্যালিক্সের গল্প শেষ। এবার যেটা নেক্সট আমাদের জিনিস জানবো, দ্যাট ইজ সেল ওয়াল, কোষ প্রাচীর। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কী দিয়ে তৈরি, এটা একটা কোয়েশ্চেন তোমাদের জেন পাসে অলরেডি এসছে। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কী দিয়ে তৈরি, দ্যাট ইজ পেপটাইডোগ্লাইকান। পেপটাইডোগ্লাইকান, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর হচ্ছে আমাদের পেপটাইডোগ্লাইকান দ্বারা তৈরি। ওকে, সো পেপটাইডোগ্লাইকান দ্বারা তৈরি। এটা মুখস্থ কার হলো পেপটাইডোগ্লাইকান, কার মুখস্থ হলো এখনই, কারো হয়নি? ও সবার হয়েছে, ভেরি গুড। পেপটাইডোগ্লাইকান মুখস্থ করে নাও। সো সেল ওয়াল যেটা আছে জাস্ট ভিতরে থাকে গ্লাইকোক্যালিক্সের, এটা পেপটাইডোগ্লাইকান নামক একটা জিনিস দ্বারা তৈরি। এই পেপটাইডোগ্লাইকান ভাইটা যে আছে, এই ভাইটা আবার দুটো পার্ট থাকে। পেপটাইডোগ্লাইকানের দুটো পার্ট থাকে, একটাকে বলি আমরা পেপটাইড পার্ট, পেপটাইডো, এটা থেকে সে পেপটাইড পার্ট। আর এই গ্লাইকান, গ্লাইকান মানে জানো গ্লুকোজ থেকে গ্লাইকান, আর এই গ্লুকোজ মানে সুগার, নাথিং বাট সুগার। সে একটা পেপটাইড পার্ট থাকে, একটা সুগার পার্ট থাকে। আর পেপটাইড পার্ট মানে অ্যামিনো অ্যাসিড, যেটা পেপটাইড, সে পেপটাইডগুলো একে অপরের সঙ্গে বন্ড তৈরি করে অ্যামিনো অ্যাসিড, ঠিক আছে। আর একটা সুগার পার্ট থাকে, সুগার পার্টের মধ্যে থাকে ন্যাগ ন্যাম। এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট নয়, এটা মনে রাখতে হবে না। ন্যাগ ন্যাম মানে কি, এনাসিডাল গ্লুকোসামাইন, এনাসিডাল মিউরিক, এটা মনে রাখতে হবে না, এটা নিটের জন্য ইম্পর্টেন্ট, তোমাদের জন্য ইম্পর্টেন্ট নয়। ন্যাগ নামটা আমার মাথায় রাখার দরকার নেই, যদিও পেয়ে যাও বাই চান্স জেন পাস যদি কোয়েশ্চেন একটু ডিফিকাল্ট করার চেষ্টা করে, তাহলে ন্যাগ নামটা মনে রাখবে। ন্যাগ নামটা সেল ওয়ালে থাকে, ব্যাকটেরিয়ার সেল ওয়ালে থাকে, সিম্পল এতটুকু মনে রাখতে হবে, ব্যাকটেরিয়া সেল ওয়ালে থাকে। সেল ওয়ালটা কী কাজ করে এটা ইম্পর্টেন্ট। সেল ওয়াল কোষকে শেপ দিতে, মানে একটা প্রপার আকার দিতে সাহায্য করে। প্রোভাইডস স্ট্রং স্ট্রাকচারাল সাপোর্ট, একটা স্ট্রাকচারাল সাপোর্ট দিতে সাহায্য করে। আর প্রিভেন্টস ফ্রম বার্স্টিং অর কোলাপসিং, বাস্ট হয়ে যাওয়া থেকে বা কোলাপস হয়ে যাওয়া থেকে বাধা দেয়। বুঝতে পারছো, ধরো একটা এরকম মানে ভাবো যে হাফ বয়েল ডিম খাচ্ছ, আর ডিমটা হাফও বয়েল হয়নি, 1/3 বয়েল হয়েছে। ডিমটা 1/3 বয়েল হয়েছে, আর সেই 1/3 বয়েল ডিম মানে হাফের থেকে কম, আর তুমি সেই ডিমটাকে খাওয়ার চেষ্টা করছো, কেমন হবে? এদিক ওদিক থেকে হলুদ কী হবে, ইয়োগ স্যাক যেটা আছে, সেই ইয়োগটা বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে, এদিক ওদিক বেরিয়ে যাবে না হলুদ পাটটা ডিমের। কেন? তার মানে প্রপার বাইরের একটা স্ট্রাকচার নেই বলে তো বেরিয়ে যাচ্ছে। ইন দ্যাট কেস ওখানে কিন্তু এরকম বাস্টিং বা কোলাপসিং যেটা আছে সেইটাতে সাহায্য করবে সেল ওয়াল ব্যাকটেরিয়ার, যাতে ব্যাকটেরিয়ার মাল কোথা থেকে বেরিয়ে না যায়, ভেতরের নিউট্রিয়েন্ট। চলো এবার নেক্সট লাস্ট মেম্বার, সেটা হচ্ছে প্লাজমা মেমব্রেন। এটা এবার সেল ওয়ালের ভেতরে আছে, মানে সব থেকে ভেতরে প্লাজমা মেমব্রেন, তার বাইরে সেল ওয়াল, তার সব থেকে বাইরে থাকবে আমাদের গ্লাইকোক্যালিক্স। এবার ইনার টু সেল ওয়াল স্ট্রাকচারালি সিমিলার টু দ্যাট অফ ইউক্যারিওটস, ইউক্যারিওটসের মতো স্ট্রাকচারালি সিমিলার হবে, আর অ্যাবসলিউটলি প্রেজেন্ট ইন এভরি লিভিং অর্গানিজম। প্লাজমা মেমব্রেন এমন একটা জিনিস যেটা প্রতিটা লিভিং অর্গানিজমের মধ্যে আছে। সেল ওয়াল প্লান্টের ক্ষেত্রে থাকে কিন্তু অ্যানিমালের ক্ষেত্রে থাকে না, সেল ওয়াল ব্যাকটেরিয়ার ক্ষেত্রে থাকে কিন্তু অ্যানিমালের মধ্যে থাকে না। কিন্তু সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন যেটাকে বলি, সেটা কিন্তু অমনি প্রেজেন্ট, সেটা সব জায়গাতে প্রেজেন্ট থাকবে।
ঠিক আছে। আর এই প্লাজমা মেমব্রেনে মাঝে মধ্যে কিছু একটু এক্সটেন্ড হয়, কিছু একটু বর্ধিত হয়ে যায়, আর সেই বর্ধিত অংশগুলো কিছু কিছু জিনিস তৈরি করে যেটাকে আমরা মেসোজোম বলি। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এক্সটেনশন, কিছু খাঁজ খাঁজ হয়ে এক্সটেনশন বেরিয়ে যায়, যেটাকে তখন আমরা মেসোজোম বলি। আর কী কী তৈরি করতে পারবে এরা? ভেসিকেল, টিউবুলস বা ল্যামেলা ফর্ম করে, আর মেনলি সেলুলার ফরমেশন, ডিএনএ রেপ্লিকেশন, অলসো ইন রেসপিরেশন। খালি একটা জিনিস এখানে মাথা রাখবে, এত এই টপিকটা থেকে বেশি জিনিস মাথা রাখতে হবে না, খালি একটা জিনিস এখানে মাথা রাখবে যে যদি এই ওয়ার্ডগুলো পেয়ে যাও পরীক্ষার খাতাতে, যে সেলুলার ফরমেশনে বা ডিএনএ রেপ্লিকেশনে বা রেসপিরেশনে কে হেল্প করে, বা সিক্রেশন অফ ইনক্রিজিং সারফেস এরিয়া বা এনজাইমেটিক রিঅ্যাকশনস, এগুলোতে কে হেল্প করে? তাহলে এগুলোতে প্লাজমা মেমব্রেন হেল্প করে, এটা মাথা রাখবে খালি। কারণ এত ডিপলি তোমাদের আসবে না জেনপাসে, খালি মনে রাখবে যে সেল ওয়াল ফরমেশন বা এগুলো জিনিস কার সঙ্গে অ্যাসোসিয়েটেড, ব্যাকটেরিয়ার বা প্রোক্যারিওটিক সেলের, সেটা প্লাজমা মেমব্রেনের সঙ্গে অ্যাসোসিয়েটেড, এতটুকু মনে রাখলে হবে। এটির রিকোয়ারমেন্ট অ্যাজ সাচ নেই। চলো মুভিং হেড। এবার গ্রাম স্টেনিং বলে একটা ছোট্ট জিনিস আছে, যেটা বেশি ডিটেলসে যাবো না, জাস্ট খালি ইন্ট্রোডাকশন দিয়ে ছেড়ে দেবো। গ্রাম স্টেনিং মানে কি? ব্যাকটেরিয়া যে বললাম না, ব্যাকটেরিয়ার বাইরে ক্যাপসুল ফ্যাপসুল অনেকগুলো লেয়ার আছে। এবার এতগুলো যে লেয়ার আছে, এবার এগুলো যখন একটা স্পেশাল কিছু কিছু তোমার আমাদের ডাই বা রং ইউজ করি, সেই রঙগুলো ইউজ করে ব্যাকটেরিয়াটাকে ধোয়ার চেষ্টা করি, ব্যাকটেরিয়ার গাটাকে যখন ধোয়ার চেষ্টা করি, ঠিক আছে, আয়োডিন ফায়োডিন দিয়ে শেষে দিয়ে একটা লম্বা স্টেপ প্রসেস আছে। গ্রাম একটা সায়েন্টিস্টের নাম, সেই সায়েন্টিস্টের প্রথম সেটাকে আবিষ্কার করেছিল, বলুন নাম হিসেবে আসছে। স্টেনিং করা মানে কি? কোনো কিছুতে কালার মাখানো, কালার পরানো। সো যখন স্টেনিং করার চেষ্টা করি, তো বেসড অন ডিফারেন্স ইন সেল এনভেলপ অ্যান্ড রেসপন্স টু স্টেনিং টেকনিক, এবার যে স্টেনিং টেকনিকটা আমি করছি, যে কালারগুলো মাখাচ্ছি, এবার সেই কোন কালারটাকে ধরছে একটা ব্যাকটেরিয়ার দেহ, মানে ব্যাকটেরিয়ার বাইরের যে সেলের এনভেলপ আছে, সেলের এনভেলপ মানে কি? গ্লাইকোক্যালিক্স, সেলুলার, প্লাজমা মেমব্রেন, ওই তিনটে জিনিস মিলে কিভাবে রেসপন্স করছে ওই পার্টিকুলার রংটার প্রতি, সেটার উপর ডিপেন্ড করে ব্যাকটেরিয়ার দুটো টাইপ হয়। একটাকে বলি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, একটাকে বলি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। একটা গ্রাম পজিটিভ, একটা গ্রাম নেগেটিভ। গ্রাম পজিটিভ কাকে বলবো? ওই যে ধরো পার্টিকুলার আমি একটা ডাই দিয়ে ব্যাকটেরিয়াটাকে ধুলাম, অস করলাম, অস করার পরে আর ব্যাকটেরিয়াটাকে অবজার্ভ করবো যে বাইরের কালার কেমন আছে। তখন যখন বাইরের কালার আমি দেখতে যাচ্ছি, বাইরের কালার যখন দেখতে যাচ্ছি, তখন দেখতে পাবো বাইরের কালার দেখার সময় যে কি কালার দিচ্ছে। যদি গ্রাম নেগেটিভ হয় তাহলে সেটা পিঙ্ক থেকে রেড কালার মতো দেবে। পিঙ্ক বা রেড কালার যদি দেয় তাহলে সেটা হচ্ছে গ্রাম নেগেটিভ, আর যদি পার্পেল থেকে ব্লু কালার দেয় তাহলে সেটা হচ্ছে গ্রাম পজিটিভ। এটা জিনিস একটু মাথায় রাখার চেষ্টা করবে, নিটের জন্য তো খুব ইম্পর্টেন্ট, আর জেন পাসের জন্য চলে আসতেও পারে। ঠিক আছে, গ্রাম নেগেটিভ, পিঙ্ক টু রেড, আর যদি পার্পেল টু ব্লু কালার দেয় তাহলে সেটা হচ্ছে গ্রাম পজিটিভ। আর গ্রাম স্টেনিংয়ের ব্যাপারে তোমরা আর কিছু জানো? আরও এক্সট্রা কোনো ইনফরমেশন জানা আছে না? এতটুকুই জানতে? এতটুকুই তাই তো? না বেশি কিছু জানো আরও কেউ গ্রাম স্টেনিংয়ের ব্যাপারে? স্যার এতটাই জানা আছে। সবারই? দিতি, শাবনাম, রামিজ, রিদান, সবার? আচ্ছা ঠিক আছে। এবার চলো দেখি সারফেস স্ট্রাকচার। ব্যাকটেরিয়ার উপরে যে বাইরের লেয়ারগুলো দেখলাম এতক্ষণ, তার কী কী বাইরের সারফেস স্ট্রাকচার থাকে। তো ব্যাকটেরিয়ার সারফেস স্ট্রাকচার কী ব্যাপার রামিজ ভাই? অনেক পরিশ্রম গেছে আজকে সারাদিন। না স্যার, 10টা বাজলেই ঘুম চলে আসে। হ্যাঁ এরকম ব্যাপার? হ্যাঁ 10টা বাজলে ঘুম চলে আসার, ক্লাস হচ্ছে 10টায়, তাহলে তো সমস্যা। সমস্যা কি এটা? খুবই সমস্যা। খুব সমস্যা। ঠিক আছে চলো একটু অ্যাডজাস্ট করো। ঠিক আছে, এটা নিয়ে পরে আলোচনা করবো, ক্লাসটা হয়ে যাক। টাইম যদি এদিক ওদিক কিছু করা যায় এদিক ওদিক, তাহলে টাইমটাকে দেখছি। সো সারফেস স্ট্রাকচার মানে কি? সারফেস স্ট্রাকচার মানে সবাই আশা করে বুঝতে পারছো, এটা ইংলিশ, বেসিক ইংলিশ, যে এটা যদি আমার একটা ব্যাকটেরিয়ার দেহ হয়, এটা যদি আমার সিম্পল একটা ব্যাকটেরিয়ার দেহ হয় এটা, তাহলে ব্যাকটেরিয়া এই যে বাইরের যে আছে সারফেস, এই যে সারফেস, এই সারফেস থেকে আমরা দেখেছি অনেকগুলো জিনিস লেজ লুজ এদিক ওদিক থেকে এরকম বেরিয়ে থাকে। তো এই যে যা যা জিনিস বেরিয়ে থাকে, এই তিনটে টাইপের মেনলি জিনিস থাকে। এই তিনটে জিনিসের নাম কি? একটা নাম ফ্লাজেলা, একটা নাম পিলে, একটা নাম ফিমব্রি। কোনটাকে ফ্লাজেলা বলে, কোনটাকে পিলে বলে, কোনটাকে ফিমব্রি বলে, ওদের কাজ কি সিম্পলি এটা দেখবো, ছেড়ে দেবো, সিম্পল গল্প। তো এটা যদি দেখতে যাই তাহলে চলো প্রথম যে জিনিসটা দেখবো
ফ্লাজেলা। ফ্লাজেলা কি দিয়ে তৈরি থাকে? ফ্লাজেলা মেড আপ অফ ফ্লাজেলিন প্রোটিন। ফ্লাজেলা একটা স্পেশাল প্রোটিন নামও তৈরি, যেটার নাম ফ্লাজেলিন প্রোটিন, যেটার নাম ফ্লাজেলিন প্রোটিন। এই ফ্লাজেলিন প্রোটিনটা হেল্পস ইন মোটিলিটি। এটা মোটিলিটিতে হেল্প করে, মানে মেনলি এই ফ্লাজেলাটা আমাদেরকে মোটিলিটিতে হেল্প করে, চলাফেরাতে আমাদেরকে না, ব্যাকটেরিয়াকে, প্রোক্যারিওটিক সেলওয়ালা জিনিসদেরকে চলাফেরাতে সাহায্য করে। এই যে এটা, এই যে লেজটা বেড়ে আছে, এই লেজটার নামই হচ্ছে ফ্লাজেলা। এরপরে পিলি কি? পিলিটা মেড আপ অফ পিলিন প্রোটিন। পিলি কী দিয়ে তৈরি থাকে? পিলি একটা পিলিন প্রোটিন নামক জিনিস দ্বারা তৈরি থাকে, প্রোটিন দ্বারা তৈরি থাকে। আর এর মেন কাজ হচ্ছে রিপ্রোডাকশনে হেল্প করা, সেটা সেক্সুয়াল রিপ্রোডাকশন হোক কিংবা কনজুগেশন হোক। কনজুগেশন মানে কি? দুটো ব্যাকটেরিয়া একসঙ্গে লেগে গেল, একসঙ্গে লেগে গিয়ে ওদের মধ্যে জেনেটিক ম্যাটেরিয়ালটা আদান প্রদান করে নিল, তাহলে ওটাকে বলবো কনজুগেশন। তো এই পিলি এই কাজটাতে হেল্প করে। আর একটা হচ্ছে ফিমরি। তো এই যে এটা ভালো করে দেখো, দেখলে বুঝতে পারবে আশা করি। এই যে এই জিনিসগুলো দেখতে পাচ্ছ ছোটো ছোটো, এই যে বেড়ে আছে এরকম করে, এগুলো বলা হয় পিলিস বা পিলি। আরেকটা থাকে ফিমরি। ফিমরি কি? ইউজেস ফর অ্যাটাচমেন্ট। ফিমরিগুলো ব্রাশের মতো, যেরকম এক্স্যাক্টলি মানুষের দেহের লোম থাকে, পশুর দেহের লোম থাকে, ঠিক এক্স্যাক্টলি ওরকমই ব্যাকটেরিয়ার দেহে যে লোমগুলো থাকে সেগুলোকে ফিমরি বলে। ওগুলো ব্রাশের মতো দেখতে লাগে অনেকগুলো, যে টুথব্রাশের কথা বলছি, টুথব্রাশ কেমন থাকে দেখে নাও। এই যে এক্স্যাক্টলি এই যে ব্যাকটেরিয়ার যে উপরে দেখতে পাচ্ছ, এই যেটা বেরিয়ে আছে না অনেকগুলো, গিজি 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 এভাবে বেরিয়ে আছে, এক্স্যাক্টলি এটাকে বলা হয় ফিমরি। এটাকে বলা হয় ফিমরি। তাহলে ফিমরিটা কী কী কাজ করতে পারে? যদি বাইরে যেহেতু বেরিয়ে আছে ব্রাশের মতো, ব্যাকটেরিয়া যদি চাই যে আমি যেতে 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 এখানে একটু বসবো গিয়ে, ব্যাকটেরিয়া যদি চাই এখানে গিয়ে আমি একটু, ও মাই গড, কোথায় গিয়ে একটু বসবো, তাহলে সেটাতে হেল্প করবে কি? এখানে গিয়ে একটু বসবো, তাহলে এই যে বসতে, এখানে ওর সঙ্গে ধরে রাখতে কে হেল্প করবে? ফিমরি। ক্লিয়ার সবার? ক্লিয়ার? ওকে, চলো প্রোক্যারিওটিক সেলের অর্গানেল ব্যাপারে একটু দেখে নিই। অর্গানেলের মধ্যে এখানে একটা অর্গানেল আমার দেখতে হবে, সেটা হচ্ছে রাইবোজোম, যেটা খুবই ইম্পর্টেন্ট, যেটার ব্যাপারে বললাম। রাইবোজোম একদম ক্ষুদ্র ক্ষুদ্র দেখতে পাচ্ছ, এই যে ছবি দেখো এখানে ভালো করে। সো এটা হচ্ছে ফ্লাজেলা, এই লম্বাটা বেরিয়ে আছে, এটা ফ্লাজেলা। আর এগুলো হচ্ছে পিলি, আর যেগুলো লোম থাকে সেগুলোকে বলে ফিমরি, এখানে দেখানো হয়নি। ভেতরের তরল পদার্থটার নাম সাইটোপ্লাজম। জেনেটিক ম্যাটেরিয়ালটা বিক্ষিপ্ত অবস্থায়, সেটাকে বলে নিউক্লিয়েড। আর নিউক্লিয়েডের এখানে ভেতরে সেল মেমব্রেনের ভেতরে থাকে প্লাজমা মেমব্রেন, তার বাইরে থাকে সেল ওয়াল, আর তার ভেতরে ক্ষুদ্র ক্ষুদ্র যে এই যে ছোটো ছোটো পার্টিকেলগুলো থাকে এগুলো বলা হয় রাইবোজোম। রাইবোজোম খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। দে ওয়ার্কস অ্যাজ প্রোটিন ফ্যাক্টরি। রাইবোজোমগুলো প্রোটিন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রোটিন কে তৈরি করে? রাইবোজোম। আর স্মলেস্ট অর্গানেলস অ্যান্ড মেমব্রেনলেস, এগুলো সব থেকে স্মলেস্ট হয়, ক্ষুদ্রতম অর্গানেল হয়, আর মেমব্রেনলেস হয়, এগুলোতে কোনো মেমব্রেন থাকে না। They are 70s and has two subunits as 50s and 30s। মানে ওই এসভেডবার্গ ইউনিট, এস মানে এসভেডবার্গ ইউনিট, তো ওটাতে রিপ্রেজেন্ট করা হয় যে সাইজটার কথা। তো ওই প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটের মধ্যে একটা ডিফারেন্স থাকে। প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে যেটা রাইবোজোম থাকে তারা হয় 70s প্রকৃতির, 70s প্রকৃতির রাইবোজোম, সবাই জানো ছোটোবেলা থেকে পড়ে এসছো। আর এখানে দুটো সাব ইউনিট থাকে, একটা হচ্ছে 50s, একটা হচ্ছে 30s সাব ইউনিট। এরপরে ফার্স্ট কোশ্চেন তোমাদের জন্য চলে এসছে। সবাই রেডি? সবাই রেডি? ইয়েস স্যার। চলো এখানে চ্যাট বক্সে অ্যান্সার করবে সবাই, ঠিক আছে? চ্যাট বক্সে কোশ্চেনটা দিই সবার সামনে, কোশ্চেনটা দিয়ে দিই। সবাই হাইলি অ্যাক্টিভ হয়ে যাও আর চ্যাট বক্সে দেখবো কার রিপ্লাই সব থেকে ফার্স্ট আসছে। ওকে, চলো লেটস স্টার্ট। Chat box answer, chat box answer, chat box answer, answer in chat box. দিতি, শবনম, সুদীপা, রমিজ, হাসিবুর নেই। দিতি মণ্ডল সি,
রিদান চৌধুরী সি, সুদীপা সি, রামেজ ইসলাম সি। ঠিক আছে, very good, let's check. So C is the correct answer. Peptidoglycan is the right answer. Very good, good job guys, good job, good job. So first answer করেছে রিদান, very good রিদান, very good. চলো নেক্সট কোয়েশ্চেন গাইজ, নেক্সট কোয়েশ্চেন। চলো দেখি কে ফার্স্ট আনসার করে, ফটাফট ফটাফট ফটাফট। নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন, সুদীপা মণ্ডল ডি, রিদান চৌধুরী এ, ভালো ডেমোক্রেসি চলছে, যেই ভোটে জিতছে তাকে ভোট দেওয়া হচ্ছে। দেখ रहे हो विनोद, शबनम खान ए, देख रहे हो विनोद किस तरीके से भरपूर डेमोक्रेसी चल रहा है। ओके सुदीपा, दीति, रिदान, शबनम, रामीज, वेयर आर यू मैन? Ramesh A, so sad and so bad to see this. চলো খুব দুঃখের ব্যাপার, এখানে এসো দেখো, কাম এভরিওয়ান, কাম অন ক্যামেরা। হুইচ অফ দ্য ফলোইং স্ট্রাকচার্স ইজ অ্যাবসেন্ট ইন প্রোক্যারিওটিক সেল? প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে কোনটা স্ট্রাকচার অ্যাবসেন্ট থাকে, এটা হচ্ছে কোয়েশ্চেন। নিউক্লিওড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাইবোজোম নাকি প্লাজমা মেমব্রেন? আমরা তো পড়লাম যে প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে কি থাকে, একটা বাইরের এনভেলাপ থাকে, সেই এনভেলাপের তিনটে পার্ট ছিল, বাইরেরটা গ্লাইকোক্যালিক্স, তারপরে সেল ওয়াল, তারপরে সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন। তো প্লাজমা মেমব্রেন তো থাকে। সো ডি যে অ্যান্সার করেছো দ্বিতীয় মণ্ডল, আর কি অ্যান্সার করেছো সুদীপা মণ্ডল, তোমরা দুজন তো ভুল হয়ে গেলে। এবার এ করেছে নিউক্লিয়ড, রিদান, শাবনাম, রামিজ। এতক্ষণ ধরে কি বললাম আমি, এতক্ষণ ধরে কি বললাম তোমাদেরকে, যে একটা যদি এরকম ব্যাকটেরিয়া থাকে, সে ব্যাকটেরিয়ার দেহের মধ্যে যে আমাদের জেনেটিক বস্তুটা থাকে, সেই জেনেটিক বস্তুটা এরকম করে বিক্ষিপ্ত হয়ে ছড়ে ছিটে থাকে। আর এই ছড়ে ছিটে থাকার কারণে এখানে কোনো বাইরে একটা মেমব্রেন থাকে না, আর যেহেতু মেমব্রেন থাকে না, কি থাকে না, নিউক্লিয়ার মেমব্রেন থাকে না, তার কারণে নিউক্লিয়ার মেমব্রেন থাকে না, ছড়ে ছিটে থাকে, যার কারণে এটাকে আমরা বলি নিউক্লিয়ড। এই নিউক্লিয়ডটা হচ্ছে জেনেটিক বস্তু। সো অ্যাবসেন্ট হলো কখন থেকে প্রোক্যারিওটিক সেল? এটা অ্যাবসেন্ট, নিউক্লিয়ড তো অবশ্যই থাকবে। সো এ ইজ অলসো ইনকারেক্ট। আর রাইবোজোম তো থাকেই, প্রোটিন তৈরি করে, দেখেছো। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইজ দ্য ওয়ান, যেটা প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে থাকে না। সো অপশন বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা হবে কারেক্ট অ্যান্সার। সবার ক্লিয়ার? ক্লিয়ার হলে একটু বলো, কারো কিছু ডাউট? আচ্ছা, এরকম মিস্টেক করবে না আর, ইজি কোয়েশ্চেন ছিল। চলো ইউক্যারিওটিক সেল। সো ইউক্যারিওটিক সেলের জন্য আমরা ঢুকছি ইউক্যারিওটিক সেলে তাড়াতাড়ি। চলো দেখো, সবাই ভালো করে দেখো অর্গানেলস। আচ্ছা, ইউক্যারিওটিক সেল, ইউক্যারিওটিক সেলে দেখতে পাচ্ছি এরকম টাইপের অনেকগুলো অর্গানেল থাকে, মোটামুটি 14টা মতো এখানে কাউন্ট করা আছে জিনিস, যেগুলো জিনিস আস্তে আস্তে জানতে হবে। কিন্তু আজকে আমরা এতগুলো জিনিস জানবো না, আজকে অর্গানেলগুলোতে ঢুকতে পারবো না। আজকে ইউক্যারিওটিক সেলের ইন্ট্রোডাকশানে আমরা থেকে যাব, মানে ক্লাসটা শেষ হয়ে যাবে। সো ইউক্যারিওটিক সেলের ব্যাপারে যেটা প্রথম জিনিস জানতে হবে, যেটা একটা ইউক্যারিওটিক সেলকে একটা প্রোক্যারিওটিক সেল থেকে ডিফারেন্স করে তোলে, আলাদা ডিফারেন্সিয়েট করে তোলে, সেটা হচ্ছে দে হ্যাজ ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস। ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে একটা ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস থাকে, যেটা প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে থাকে না। অল ইউক্যারিওটিক সেলস আর নট আইডেন্টিক্যাল। আর ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে কি আইডেন্টিক্যাল হয় না, ইউক্যারিওটিক সেলেরা এরা কিন্তু আইডেন্টিক্যাল হয় না। ঠিক আছে, ফাউন্ডস ইন প্রোটিস্টা, ফাঙ্গি, প্লান্টস অ্যান্ড অ্যানিমালস। এটা প্রোটিস্টা, ফাঙ্গি, প্লান্টস ও অ্যানিমালসদের ক্ষেত্রে ইউক্যারিওটিক সেলটা মেনলি পাওয়া যায়। সোজ এক্সটেন্সিভ কম্পার্টমেন্টালাইজেশন। কম্পার্টমেন্টালাইজেশনের কথার অর্থ কী? কম্পার্টমেন্টালাইজেশনের কথার অর্থ এটাই যে, এই যে ছবিটা দেখো, পরে ছবিটা তাহলে বুঝতে পারবে। এটা এনসিইআরটির একটা ডায়াগ্রাম, এনসিইআরটির একটা ছবি। সো
সো এখানে দেখতে পাবো যে এখানে প্রতিটা অনেকগুলো অর্গানেল আছে, অনেকগুলো আছে একটা সেলের মধ্যে, আলাদা 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 ঘর ঘর করে, আলাদা আলাদা নিজের আলাদা ঘর ঘর করে আছে। একটা আলাদা কম্পার্টমেন্ট, মানে কি ট্রেনের যেরকম কামরা হয়, একটা আলাদা আলাদা কামরা, সে আলাদা আলাদা বেডরুম, আলাদা আলাদা বাড়িতে ঘর, এক্স্যাক্টলি সবার আলাদা আলাদা ঘর আছে। মানে এখানে মেনলি কথা এটা বলতে চাইছি কম্পার্টমেন্টালাইজেশন দিয়ে, যে ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে ডিভিশন অফ লেবার যেটা আছে, ডিভিশন অফ লেবার মানে কি কাজের বন্টন, যে যেটা কাজে এক্সপার্ট সে সেটা কাজই করবে। তুই কি কাজ জানিস, মাইটোকন্ড্রিয়া বলছে আমি এনার্জি বানাতে জানি, ঠিক আছে তুই এনার্জি বানা, তোর কাজ ওটাই। নিউক্লিয়াস বলছে তুই কি জানিস, ও বলছে আমি ডিএনএ কে নিজের মধ্যে রাখতে জানি, জেনেটিক ম্যাটেরিয়াল কন্টেন্ট করতে জানি, ঠিক আছে তুই ডিএনএ রাখ, ক্রোমোজোম কন্টেন্ট কর নিজের মধ্যে। বুঝতে পারছো? ভ্যাকুয়াল বলছে তুই কি জানিস, ভ্যাকুয়াল বলছে আমি এক্সট্রা যা দেহের মধ্যে যা পচা গলা জিনিস হবে অ্যাজ অ্যান ডাস্টবিন আমি নিজের মধ্যে কন্টেন্ট করবো। তুই ক্লোরোপ্লাস্ট তুই কি জানিস, ক্লোরোপ্লাস্ট বলছে আমি সালোক সংশ্লেষ করাতে পারবো, ক্লোরোপ্লাস্ট আমার কাছে তোমার পিগমেন্ট আছে প্রপারভাবে সমস্ত রকমের, আমি সালোক সংশ্লেষ করতে পারবো। যে যেটা কাজ জানে, রাইবোজোম কি জানে, রাইবোজোম বলছে আমি প্রোটিন তৈরি করতে জানি, যে যেটা কাজ জানে তাকে সেটা কাজ দিয়ে দেওয়া হয়েছে। সো এই ডিভিশন অফ লেবারটা দেখতে পাওয়া যায় ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে, যে কারণে এটাকে বলে আমরা কম্পার্টমেন্টালাইজেশনটা প্রচুর ঠিকঠাকভাবে থাকে এখানে। সো সেল মেমব্রেনের যদি কথা বলি ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে, সো সেই সেল মেমব্রেন মেনলি কম্পোজড অফ লিপিড অ্যান্ড প্রোটিন। কী কে দ্বারা সেল মেমব্রেন তৈরি থাকে, লিপিড এবং প্রোটিন দ্বারা। এই দুটো জিনিস থাকে মেনলি একটা সেল মেমব্রেনের মধ্যে। লিপিড যেটা আছে মেনলি কোন ধরনের লিপিড থাকে, মেনলি ফসফোলিপিড, মুখস্থ করার জিনিস, এটা ফ্যাক্ট, এটা মুখস্থ করতে হবে, ঠিক আছে। কোন লিপিড থাকে, ফসফোলিপিড। এবার দেখি লিপিড হ্যাজ বোথ পোলার অ্যান্ড নন পোলার এন্ড। একটা লিপিডের পোলারও থাকে, পোলার মানে কি আর নন পোলার মানে কি, আর নন পোলার মানে কি, একটা হয় জলাকর্ষী একটা হয় জলবিকর্ষী, যেটা পড়েছো তোমরা, জলাকর্ষী আর জলবিকর্ষী। মানে পোলার হেড যেটা থাকে সেটা বাইরের দিকে থাকে, আর একটা হাইড্রোফোবিক ইনার সাইড থাকে। হাইড্রোফোবিক মানে যে জলকে দেখে ভয় পাচ্ছে, তো যে সাইডটা জলকে দেখে ভয় পাচ্ছে সে ভেতরের দিকে আছে, কেন বাইরের জল দেখে ভয় করছে, ও ভেতরের দিকে আছে। আর যেটা পোলার হেড সেটা বাইরের দিকে থাকে, কারণ ও হাইড্রোফিলিক, ও জলকে ভালোবাসে, ও জলের প্রতি কোনো ভয় নেই। তো এটা ধরো একটা লিপিড, আমি দেখানোর চেষ্টা করেছি। এই লিপিডের যেটা হেড আছে সে হেডটা হচ্ছে পোলার ডিউ টু ফসফেট। এবার যদি বলে কেন পোলার হয়, সেটা ফসফেটের জন্য, যেটা তোমার জন্য রিলেভেন্ট নয়, ফর নিট অ্যাসপিরেন্ট দিস ইজ রিলেভেন্ট। সেটা হচ্ছে পোলার মানে কি, এরা হাইড্রোফিলিক এন্ড, এই এন্ডটা জল ভালোবাসে, ওকে তুমি যত জল দাও ওর কিছু যায় আসে না। আর নন পোলার যেটা আছে, যেটা হাইড্রোফোবিক এন্ড, এটা হচ্ছে এটা। তো এবার তোমরা বলো, আমি চাইছি যে জিনিসটা জল ফেস করবে, যার জলে কিছু যায় আসে না, তাকে বাইরে রাখবো না তাকে ভেতরে রাখবো কোষে, যে জল ভালোবাসে। কোথায় কে কি বললো আরেকবার রিপিট, কাম এগেইন। বাইরে রাখবো, ঠিক আছে। সো এবার এটা দেখো ভালো করে, তাহলে বুঝতে পারবে যে যেটা হেড আছে, হেডটাকে কি বললাম, আউটার সাইডে আছে পোলার হেড, ওটা হাইড্রোফিলিক জল ভালোবাসে। দেখো হেডটা বাইরের দিকে আছে, এখানে হেডটা বাইরের দিকে আছে, এটা একটা প্লাস মেমব্রেনের ডায়াগ্রাম, 3D ডায়াগ্রাম আছে কি নেই, পোলার হেডটা বাইরের দিকে, আর যেটা লেজ সেটা ভেতরের দিকে আছে। এটা হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার। এখানে একটা ভালো করে দেখো যে এই ফসফোলিপিড বাইলেয়ার যেটা দেখছি, মানে যেহেতু দুটো লেয়ার আছে এখানে, হ্যাঁ, মানে দুটো লেয়ার কীভাবে আছে বুঝতে পারছো কিনা আমি দেখিয়ে দিচ্ছি এটাতে, দাঁড়া। এই যে এটা দেখো, এই যে লম্বা দাগ দিই, তাহলে একটা হেড, এদিকে আর একটা হেড, আর এদিকে টেল, তো এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার, তো দুটো লেয়ার হলো। এটাকে বলে ফসফোলিপিড, যেহেতু এটা থাকে ফসফেট প্লাস লিপিড। এই হেড যেটা আছে, এই হেডটাতে ফসফেট থাকে, আর এই বাকি টেলের এই রিজনগুলো পুরোপুরি লিপিড, ওই কারণে এটাকে বলে ফসফোলিপিড বাইলেয়ার। আর এই ফসফোলিপিড বাইলেয়ারের সঙ্গে আরও কিছু সবুজ জিনিস আমরা দেখতে পাচ্ছি, এগুলোতে দেখতে পাচ্ছ সবুজ জিনিসগুলো, সবুজ পার্ট, কে দেখতে পাচ্ছে আর কে পাচ্ছে না, পাচ্ছে। তো এই সবুজটার নাম কি কেউ বলতে পারবে, যে সবুজ পার্টগুলো যেগুলো দেখতে পেলো ওগুলোর নাম? আমি জুম করছি,
এই সবুজ পার্টগুলোর নাম কি? এনিবডি? কে বলতে চাইবে? মাইক দিয়ে দিলাম, বলো। কেউ বলতে চাইবে না? ঠিক আছে। সো ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে বলছি, আমি বলছি লিপিড যেটা থাকে সেটা মেনলি হয় ফসফোলিপিড, যেটা অ্যারেঞ্জড ইন বাইলেয়ার। দুটো লেয়ার কীভাবে থাকে দেখিয়ে দিলাম। সেমি ফ্লুইড নেচারে হয়, ওটা সেমি ফ্লুইড মানে পুরোপুরি ফ্লুইড, একদম তরল ছেড়ে দিলাম বইতে লাগলো এরকম না, একটা সেমি ফ্লুইড কন্ডিশনে থাকে। অ্যান্ড ডিউ টু দিস নেচার, সেমি ফ্লুইড নেচারের কারণে ল্যাটারাল মুভমেন্টস অফ প্রোটিন অকার্স, দিস ফিচার ইজ নোন অ্যাজ ফ্লুইডিটি। যে সবুজ যে পার্টিকেলটা ছিল, সে সবুজ পার্টিকেলগুলো অ্যাকচুয়ালি নাথিং বাট প্রোটিনস। ওগুলো নাথিং বাট প্রোটিনস মানে কি দেখলাম, যে একটা সেল মেমব্রেনের ক্ষেত্রে বা একটা প্লাজমা মেমব্রেনের ক্ষেত্রে একটা ফসফোলিপিড বাইলেয়ার থাকে মেইন স্ট্রাকচার, কিন্তু ওখানে কিছু প্রোটিন গেঁথে গেঁথে থাকে, ওখানে কিছু প্রোটিন গেঁথে গেঁথে থাকে। প্রোটিন ছাড়াও কিছু পরিমাণ কোলেস্টেরলও পাওয়া যায়। কীভাবে পাওয়া যায় দেখাচ্ছি, বলছি। সো যে প্রোটিনটা থাকে, সে প্রোটিনটার কি হয়, যেহেতু ফসফোর এরকম সেমি ফ্লুইড নেচারে থাকে, সেখানে প্রোটিনটা ল্যাটারাল মুভমেন্ট করতে পারে, ল্যাটারাল মুভমেন্ট করতে পারে। ঠিক আছে, ল্যাটারাল মুভমেন্ট করার কারণে এটা ফিচারকে বলা হয় ফ্লুইডিটি, ওটাকে বলা হয় ফ্লুইডিটি। আর এই ফ্লুইডিটির কারণে আমরা অনেকগুলো জিনিস করতে পারি, যেটা তোমরা হায়ার ক্লাসে গিয়ে পরে জানবে যে কী কী করতে পারি ফ্লুইডিটির কারণে, এখন রিলেভেন্ট নয়। অলসো কন্টেন্স কোলেস্টেরল, এছাড়াও কিন্তু কোলেস্টেরলও পাওয়া যায়। এবার ইউক্যারিওটিক সেলে যদি ব্যাপারে বলি, তাহলে ফ্লুইড মোজাইক মডেল, অনেকগুলো মডেল দিয়েছিল, মোটামুটি 3-4টা মডেল আছে ফেমাস, যেগুলো ইউক্যারিওটিক সেলের প্লাজমা মেমব্রেনকে রিপ্রেজেন্ট করার মডেলটাই। কিন্তু যে ছবিটা তোমাদেরকে আমি জাস্ট দেখালাম, যে একটা 3D ভিডিও তোমাদেরকে দেখালাম, ওই ভিডিওটা অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করছে ফ্লুইড মোজাইক মডেলকে। কারণ ফ্লুইড মোজাইক মডেল দিয়েছিল দুই ভদ্রলোক, তাদের নাম হচ্ছে সিঙ্গার অ্যান্ড নিকলসন অ্যাট 1972। 1972 সালে সিঙ্গার অ্যান্ড নিকলসন নামে দুই বিজ্ঞানী ফ্লুইড মোজাইক মডেল দিয়েছিলেন। এই ফ্লুইড মোজাইক মডেলটাই ওয়াইডলি সব থেকে বেশি অ্যাকসেপ্ট করা হয়েছে, গৃহীত হয়েছে। দ্য কনসেপ্ট অফ ফ্লুইডিটি কামস ফ্রম দিস মডেল। আর ফ্লুইডিটির যে কনসেপ্টটা আছে, সে ফ্লুইডিটির কনসেপ্টটা মেনলি এই ফ্লুইড মোজাইক মডেল থেকে এসছে। এতটুকু জিনিস শুধু মনে রাখা, এর থেকে বেশি কিছু মনে রাখার দরকার নেই। ঠিক আছে, এবার যে বলছিলাম, দেখো যে বায়োকেমিক্যাল যখন স্টাডি করলাম, একটা ঠিকঠাকভাবে বায়োকেমিক্যাল স্টাডি করলাম একটা সেল মেমব্রেনের, তখন দেখতে পেলাম যে ফসফোলিপিড বাইলেয়ার তো আছেই, ফসফোলিপিড বাইলেয়ার ছাড়াও কিছু কিছু আমি প্রোটিন দেখতে পাচ্ছি, কিছু কিছু আমি প্রোটিন দেখতে পাচ্ছি, আর কিছু কিছু আমি কার্বোহাইড্রেটও দেখতে পাচ্ছি, কিছু কিছু প্রোটিন আর কিছু কিছু কার্বোহাইড্রেটও দেখতে পাচ্ছি। ক্লিয়ার? কীভাবে পেলাম? একটা হিউম্যান এরিথ্রোসাইট মানে একটা যখন ব্লাডের সেল, একটা হিউম্যানের যখন ব্লাডের সেল নিলাম, ব্লাড নিলাম, একটা রক্ত নিলাম, রক্ত পরীক্ষা করলাম, তখন দেখতে পেলাম মোটামুটি 40% থাকছে লিপিড আর 52% থাকছে প্রোটিন। সো হেভি মাত্রায় প্রোটিন এবং কার্বোহাইড্রেটও পাওয়া যায় ফসফোলিপিডের পাশাপাশি। এই ডাটাটা মনে রাখতে হবে, এটা এনসিআরটি ডাটা। আর এটা জিনিস মনে রাখতে হবে যে ফসফোলিপিড বাইলেয়ারে ফসফেট আর লিপিড ছাড়াও প্রোটিনও থাকে, কার্বোহাইড্রেটও থাকে। ক্লিয়ার? অল ডান? রামিজ অনলি, রিদান, সাবনাম, ওকে। সো এবার যেটা বলছি, ডিপেন্ডিং অন দ্য ইজ অফ এক্সট্রাকশন, এবার আমি বললাম প্রোটিন থাকে, এবার যে প্রোটিনটা গেঁথে আছে লিপিড মেমব্রেনের মধ্যে, সেই প্রোটিনটাকে যদি আমি বার করার চেষ্টা করি, একটা প্রোটিন গেঁথে আছে, সেই প্রোটিন থেকে আমি সেটাকে মানে কোথায় গেঁথে আছে, লিপিড মেমব্রেনে গেঁথে আছে, সেটা যদি আমি বার করার চেষ্টা করি, সো বার করার চেষ্টা করলে আমি দেখবো যে কোনটা ইজিলি বেরিয়ে আসছে। দেখতে পাচ্ছি কিছু কিছু প্রোটিন খুব ইজিলি এভাবে তুলছি বেরিয়ে চলে আসছে, কিছু প্রোটিন আছে যে তুলছি বার হচ্ছে না, চেষ্টা করছি তা বার হচ্ছে না। তার মানে যখন দেখছি, তার মানে প্রোটিন দুইভাবে ওখানে গেঁথে থাকছে, সেম রকম থাকে না। কোনটাতে বেশি এনার্জি লাগছে, কোনটা ইজিলি হয়ে যাচ্ছে। যেটাতে বেশি এনার্জি লাগছে ওটা বুঝতে পারলাম যে ওটা ইন্টেগ্রাল প্রোটিন বা ইন্ট্রিনসিক প্রোটিন, ওটা ওই মেমব্রেনটার একটা ইন্টিগ্রাল পার্ট। যেমন তোমরা আমার সঙ্গে এখানে বসে এখন ক্লাস করছো, আমার ক্লাস যদি ইউটিউবে যায়, সেখানেও কোনো র্যান্ডাম স্টুডেন্ট যদি ক্লাস করে, তাহলে তোমরা এখন পার্সু ক্লাসেসের একটা ইন্টিগ্রাল মেম্বার, ইন্টিগ্রাল পার্ট। তোমরা এখানে ভেতরে থেকে ক্লাস করছো, আর ইউটিউবে যদি কোনো একটা স্টুডেন্ট দেখে র্যান্ডামলি ক্লাস করছে বাইরে থেকে। সো এটাই জিনিস, ইন্টিগ্রাল পার্ট মানে কি, একদম ওটা একদম ভেতরে ঢুকে আছে প্রোটিনটা, যেমন F0 চ্যানেল, ওটার একটা এক্সাম্পল। আর যদি এক্সট্রিনসিক প্রোটিন বা পেরিফেরাল হয়, মানে কি জাস্ট বাইরের দিকে, বাইরের এই যে বাইরের প্রান্ত সাইডে একটু অত জাস্ট লেগে আছে, এরকম জাস্ট টানা দিতে একটু এরকম টানলেই খুলে বেরিয়ে চলে আসবে। সো এটা হচ্ছে
আমার ইন্টেগ্রাল অ্যান্ড এক্সট্রিনসিক, মানে এটার মধ্যে ডিফারেন্স। সো প্রোটিনটা মেনলি দুই ধরনভাবে থাকে। সো ইন্টেগ্রাল প্রোটিনস পার্সিয়ালি আর টোটালি বিউরিড অন দ্য মেমব্রেন, যেটা ইন্টেগ্রাল প্রোটিন যেটাকে বললাম সেটা হতে পারে পার্সিয়ালি মানে অর্ধেকভাবে, বা হতে পারে টোটালি সম্পূর্ণভাবে বিউরি আছে, গেথে আছে পুরোপুরি। আর পেরিফেরাল যেটা আছে ওটা জাস্ট সারফেসের দিকে, উপর সারফেসের দিকে শুয়ে থাকে, ওটা অত বেশি গেথে ফেতে থাকে না, জাস্ট হাত দিতেই তুলে চলে আসলো। সো এইভাবে প্রোটিনকে আমরা দেখতে পারি। এবার ফাংশনস যদি দেখে সেল মেমব্রেনের, তাহলে মেন ফাংশন কি করবে, এটা মেনলি দেখে যে কোন মলিকুলসটাকে আমি ভেতরে প্রবেশ করতে দেবো সেলের, কোনটাকে দেবো না। এটা সেলের দারওয়ান, সেলের গেটম্যান, গেটকিপার, ঠিক আছে, যে কোনটা বাইরের মলিকুলসকে আমি ভেতরে আসতে দেবো, কোনটাকে আসতে দেবো না, কোনটাকে ট্রান্সপোর্ট করতে দেবো, কোনটাকে ট্রান্সপোর্ট করতে দেবো না, এই জিনিসটা মেনলি দেখে। আর হেভিলি সিলেক্টিভলি পারমিয়েবল হয়। সিলেক্টিভলি পারমিয়েবল কথার অর্থ হচ্ছে যে প্রচণ্ডভাবে সিলেক্টিভিটি শো করে। সিলেক্টিভিটি মানে কি? সিলেক্টিভিটি মানে কি? স্পেসিফিসিটি যেটাকে বলি, বা বাংলায় বলি সুনির্দিষ্টতা। মানে সুনির্দিষ্ট একটা জিনিসকে যেতে দেবে, এক্সকে যেতে দেবো মানে খালি এক্সকে দেবো, ওয়াই আসলে ওয়াইকে যেতে দেবো না, ওয়াইয়ের জন্য গেট বন্ধ। তো এটাকে বলে সিলেক্টিভলি বা সিলেক্টিভিটি, সবাইকে যেতে দেবে না। সো এখানে একটা ব্যাপার থাকে যে দুভাবে ট্রান্সপোর্ট হয়, একটাকে বলে প্যাসিভ ট্রান্সপোর্ট, একটাকে বলে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। যে ট্রান্সপোর্টে কোনো এনার্জির প্রয়োজন লাগে না, অটোমেটিকলি ট্রান্সপোর্ট হয়ে যেতে পারে, সেটাকে বলে প্যাসিভ ট্রান্সপোর্ট। যেখানে প্রোটিন চ্যানেল ব্যবহার হয়, F1 চ্যানেল থাকে, আর চ্যানেল থাকার কারণে সেখানে শক্তির খরচ হয়, এটিপি ইউজ করে আমরা ট্রান্সপোর্ট করি, সেটাকে বলে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। শুধু এতটুকু জিনিস মাথায় রাখো। এখানে আরও কিছু কনসেপ্ট আছে যে কোনটা জিনিস প্যাসিভলি ট্রান্সপোর্ট করে, কোনটা জিনিস অ্যাক্টিভলি ট্রান্সপোর্ট করে, কিন্তু এটা তোমাদের জন্য রিলেভেন্ট নয়, না জানলেও চলবে। শুধু এটাই মাথায় রাখো, প্যাসিভ ট্রান্সপোর্ট মানে কি, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট মানে কি, আর এই ট্রান্সপোর্টটা কোথায় হয়, মেনলি সেল মেমব্রেনের উপরে গিয়ে হয়, সেটা হচ্ছে সেল মেমব্রেনের কাজ। এবার ইউক্যারিওটিক সেলের সেল ওয়ালের ব্যাপারে যদি জানি, কোষ প্রাচীর। সো আউটার কাভারিং অফ প্লাজমা মেমব্রেন, কোষ প্রাচীর হচ্ছে প্লাজমা মেমব্রেনের বাইরের কাভারিংটা, যেটা প্লাজমা মেমব্রেন আমরা পড়ে ফেললাম তার বাইরের কাভারিংটা। এই যে এটা, এই যে ধরো এটা, এই যে লাল কি যেটা দেখতে পাচ্ছ এখানে, লাল কিটা, এই লাল কিটা হচ্ছে আমার প্লাজমা মেমব্রেন, আর এই লাল কিটা জাস্ট বাইরে যে সবুজ লেয়ারটা দেখতে পাচ্ছ, এই সবুজ লেয়ারটা হচ্ছে কোষ প্রাচীর। ক্লিয়ার? আই নিড থামস আপ। ঠিক আছে। আর এখানে এতগুলো জিনিস দেখতে পাচ্ছি, এটা খুব ভালো করে যখন দেখবো প্রতিটা জিনিসই বুঝতে পেরে যাবে কোনটা কি। মানে এই ক্লাসটা শেষ করার পরে মনে হবে যে তোমার সঙ্গে সবাই এগুলো কথা বলছে, এখন সেটা ফিল নাও হতে পারে, কিন্তু এখন বাইরের দিকটা অন্তত চিনে রাখো, আগে বাইরের দিকটাও চিনবে, তারপরে ভেতরে পারমিশন পাবে। সো এটা হচ্ছে আমার প্লাজমা মেমব্রেন, আর বাইরেরটা হচ্ছে কি, সেল ওয়াল। এই সেল ওয়ালটার ব্যাপারে জাস্ট একটু জেনে নাও যে সেল ওয়াল মেড আপ অফ মেনলি 4টা ক্যাটাগরি আছে এখানে, যেখানে সেল ওয়াল পাওয়া যায়। আমাদের অ্যানিমালদের ক্ষেত্রে কোনো সেল ওয়াল থাকে না। মনিরার ক্ষেত্রে থাকে কিংডম মনিরা, ঠিক আছে, কিংডম ফাঙ্গি, কিংডম অ্যালগি, কিংডম প্লান্টের ক্ষেত্রে থাকে। কিংডম মনিরা মানে ব্যাকটেরিয়া ভাইলোগ, যে ব্যাকটেরিয়ার ব্যাপারে এতক্ষণ ধরে পড়ছিলাম প্রথমে, প্রোকার্ডিক সেল, ওরা হচ্ছে মনিরা। তো ওদের সেল ওয়াল পেপটাইডোগ্লাইকান থাকে, যেটা তোমরা একটা কোয়েশ্চেন সলভও করলে। সো মনিরার পেপটাইডোগ্লাইকান, মনিরা মানে ব্যাকটেরিয়া, ওরা পেপটাইডোগ্লাইকান দ্বারা তৈরি। ব্যাকটেরিয়া, ব্লু গ্রিন অ্যালগি, এরা হচ্ছে আমার পেপটাইডোগ্লাইকান। সায়ানোব্যাকটেরিয়া সমস্ত হচ্ছে পেপটাইডোগ্লাইকান। ফাঙ্গি, নেক্সট মেম্বার ফাঙ্গি বা ছত্রাক। এই ফাঙ্গিদের সেল ওয়াল কাইটিন নামক পদার্থ দ্বারা তৈরি। ভেরি ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট। এগুলো কোয়েশ্চেন এক্সপেক্ট করতে পারো তোমরা এই বছর, আসার চান্সেস খুবই আছে। যে এই ছকটা একদম সবাই মুখস্থ করবে ভালো করে, ঠিক আছে। মনিরার কী দিয়ে তৈরি, মনিরার কী দিয়ে তৈরি, ঠিক আছে, আমি এখানে লিখে দিচ্ছি ইম্পর্টেন্ট স্লাইড। প্রতিটা স্লাইডই ইম্পর্টেন্ট, নাহলে তো এখন আর কি করছি না, যা দেখছি কাজের জিনিসই পড়ছি, কিন্তু এতে কোয়েশ্চেন আসার চান্স আছে। সো মনিরা পেপটাইডোগ্লাইকান, ফাঙ্গি কাইটিন, অ্যালগি হচ্ছে সেলুলোজ, গ্যালাক্টান্স, ম্যানান্স এবং মিনারেলস লাইক ক্যালসিয়াম কার্বনেট দ্বারা তৈরি। এতটি মনে নাও রাখলে অ্যালগির ক্ষেত্রে শুধু মাথায় রাখবে সেলুলোজ এবং গ্যালাক্টান্স এবং ম্যানান্স, এই তিনটে মনে রাখবে প্রথমের, সেলুলোজ, গ্যালাক্টান্স, ম্যানান্স। সেলুলোজ, গ্যালাক্টান্স, ম্যানান্স, এটা দিয়ে অ্যালগি তৈরি। প্লান্ট কী দিয়ে তৈরি, প্লান্ট মেনলি সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন, সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন এবং প্রোটিনও বলতে পারো, কিন্তু মেনলি মাথায় রাখতে হবে প্লান্টের ক্ষেত্রে সব থেকে প্রথমে মাথায় রাখবে সেলুলোজ, তারপরে যদি সেকেন্ডলি মাথায় রাখবে হেমিসেলুলোজ, তারপরে পেকটিন, তারপরে প্রোটিন। এই 4টা জিনিস দিয়ে, কিন্তু সব থেকে যেটা মানে এটা হায়ারার্কিয়াল অর্ডারে লেখা আছে, সব থেকে যেটি বেশি প্লান্টের মানে সেল ওয়াল তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা হচ্ছে সেলুলোজ, তারপরে হেমিসেলুলোজ, তারপরে পেকটিন, তারপরে প্রোটিন। এটা ছক আই নিড দ্যাট তোমরা সবাই মুখস্থ করো। তো চলো পিআই কিউজে এসেছি।
2024 PYQ সবাই রেডি? ভিডিও ক্যামেরা এসো, আবার নিজেকে রোবট লাগছে, রোবট। আই এম ফিলিং লাইক আই এম এ রোবট। সুদীপা, রিদান, শাবনাম, দিতি হোয়ার আর ইউ দিতি? Okay, so are you guys ready for the question? Shabnam, Ridan, Ramiz, Sudipa. Okay, so I will be giving you timer. আমি তোমাকে টাইমার দিচ্ছি, টাইমারের মধ্যে সলভ করে তারপরে কোয়েশ্চেন নেব না। সো আই উইল গিভ ইউ 30 seconds only. সো ready guys? একটা আনসার আসেনি, একটা আনসার আসেনি 30 সেকেন্ডে। রিদান চৌধুরী বি, সুদীপা মণ্ডল বি, ওকে। দিতি বেরিয়ে কেন গেল? দিতি এইভাবে ক্লাস করলে কি করে হবে? তো হবে না কাজ, ক্লাস করলে তো। আচ্ছা, সো ক্লাস টপার মানে এটাতে এখন টপ করলো রিদান, তাই তো? রিদান, তারপরে সুদীপা, দুটা 10টা 31, 10টা 31, রামিজ 10টা 31, শাবনাম সবাই 10টা 31। বাহ, গুড জব, গুড জব, গুড জব, ভেরি গুড জব। চলো রেডি ফর দ্য নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন, দেখি 30 সেকেন্ডে কি অ্যান্সার করতে পারছে। শাবনাম ফার্স্টে করো, ফার্স্ট সবার আগে করো। সুদীপা, তারপর শ্রীদান, তারপর শাবনাম, রামিজ, হ্যাভ ইউ স্লেপ্ট? রামিজ সি, শাবনাম সি, সুদীপা সি। আচ্ছা, সবাই একরকম বলেছে, কোনো এখানে ভোটে একজনকে জিতিয়েছে। সেল ওয়াল অফ গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া কনসিস্ট মোস্টলি অফ peptidoglycan and teichoic acid. Very good, very good. So here option C is the correct answer. Good job everyone, good job. Next question, এটার জন্য টাইমটা বাড়িয়ে দিই। বলে আসা, আরে আগে অ্যান্সার আসবে নাকি ভাই? যা ভাই লাও আগে অ্যান্সার। করো দেখি, অ্যান্সার তো দেখিয়ে নিলে সবাই।
এটা আনসার কি হবে? সি সি সি, শবনম সি। রিদান এক্সপ্লেন করো কেন সি। থেমে যা রে ভাই, তোর দরকার নেই আর। রিদান এক্সপ্লেন করো। রিদান কেন সি? তুই তো সবার আগে করেছো সি দেখলাম। আচ্ছা সুদীপা বলো। তুমি মিউট আছো সুদীপা, ইউ আর মিউটেড। প্রোক্যারিওটিক সেলে সেল মেমব্রেন বাউন্ড অর্গানেলস থাকে না, এটা ট্রু। বাট এটা রিজন, যেটা রিজন দেওয়া আছে সেটা রিজন হবে না, আর যে রিজনটা দেওয়া আছে সেটাও ভুল। ভেরি গুড, খুবই সিম্পল এক্সপ্লেনেশন, গুড জব সুদীপা। সো আজ অফ টুডে উই হ্যাভ ফিনিশড। আমরা এতটুকু আজকে ডিসকাস করতাম। ভিডিও ক্যামেরা এসো সবাই, ভিডিও ক্যামেরা এসো। ভিডিও ক্যামেরা আসতে কতবার বলতে হয় সবাইকে, এসো এসো। রামিজ, রিদান, শাবনাম, দিতি বেরিয়ে গেছে। বলো, মানে বুঝতে পেরেছো কিছু না পারোনি? কি গেল তোমাদের, কি সমস্যা আছে, কেমন লাগলো, কি হলো বলো। লেটস টক। স্যার বলো সুদীপা। প্লাজমা মেমব্রেন আর সেল মেমব্রেন কি একই জিনিস? একই জিনিস। আচ্ছা, হুম, আর কোনো কোশ্চেন নেই। ঠিক আছে। ওটা এক মানে মানে এক্সচেঞ্জেবলি ইউজ হয় দুটো ওয়ার্ড, কোনো টাইমে প্লাস মেমব্রেন, কোনো টাইমে সেল মেমব্রেন। রামিজ, কিছু কোয়েশ্চেন, কোনো ডাউট? সব ক্লিয়ার, অল সর্টেড? Yes. ওকে। শবনম, হ্যাঁ স্যার। সব ক্লিয়ার শবনম? হ্যাঁ স্যার। ওকে শবনম। শবনম, খুব ভালো লাগছে যে তোমার ইন্টারনেটটা ডিস্টার্ব করে না, তুমি কনস্ট্যান্টলি ক্লাসে আসো। দ্যাটস এ ভেরি গুড থিং, লাইক ইট। রিদান, Yes, sir. সব সর্টেড? Yes, sir. ওকে। সো তাহলে থ্যাংক ইউ। নেক্সট ক্লাস যেটা হবে আমাদের এই লেকচারের, মানে এই টপিকের লাস্ট ক্লাস, সেটা হচ্ছে এন্ডোমেমব্রেন সিস্টেম মেনলি আমরা পড়বো, যেখানে এই সমস্ত কিছু মাইটোকন্ড্রিয়া এন্ডোমেমব্রেন সিস্টেমে যা যা পার্ট আছে সেটা দেখবো। এন্ডোমেমব্রেন সিস্টেমের মধ্যে সবই আছে, ইআর থেকে নিয়ে গলজি বডি যা আসে সব পড়বো। তারপরে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, রাইবোজোমস, সাইটোস্কেলেটন, সিলিয়া, ফ্লাজেলা, সেন্ট্রোজোম, নিউক্লিয়াস, মাইক্রোবডিজ যা আছে সমস্ত কিছু পড়বো। সো আজকে আমরা কতক্ষণ ক্লাস করলাম? 1 ঘন্টা ক্লাস করলাম, মানে এক ঘন্টা না, 1 ঘন্টা 18 মিনিট। অ্যাকচুয়াল এটা ক্লাস 1 ঘন্টা 18 মিনিট চলছে এখন, আর ওইটা তো আগে হয়ে গেছে, ওই 10-15 মিনিটের ডিসকাশন যেটা ছিল মানে পেপার অ্যানালিসিস, সেটা বাদ দাও। সো 1 ঘন্টা 18-20 মিনিটের একটা ছোট্ট আমরা লেকচার করলাম। সেখানে আমরা গত বছরে 2024-এ আসা দুটো কোয়েশ্চেন সলভ করেছি, তোমরা নিজেরা সলভ করেছো। ঠিক কি বেঠিক? ঠিক কি বেঠিক করেছো? তোমরাই করেছো তো সলভ, এখন কিছুক্ষণ আগে করলে তো। Yes, sir. সো একটা ছোট্ট 1 ঘন্টা 1.5 ঘন্টার লেকচারে তোমরা দুটো কোয়েশ্চেন আজকে সলভ করলে। সো এই ফ্লোতে যদি ঠিকঠাকভাবে যাই, সো 20-25টা কোয়েশ্চেন আমরা আরামসে কভার করবো, আরামসে সমস্ত কোয়েশ্চেন তোমরা এক্সামে গিয়ে পারবে। কথা হলো একটাই, যে আমি স্কিপ করে পড়াচ্ছি না, ক্রাশ কোর্স বা অল্প সময়ের কোর্স বলে কন্টেন্ট কম নেবো সেটা করছি না। কন্টেন্ট যথেষ্ট বেশি রাখছি, সাম আপ করছি কন্টেন্ট, যে যত বেশি দেওয়া যায় দিচ্ছি, ঠিক আছে, কন্টেন্টের মধ্যে। আর তোমরা শুধু পড়ো আর কন্টেন্টগুলো মাথায় রাখো। পড়ে মাথায় রাখলে মানে একদম 100% শিওর, কোনো ডাউট ছাড়াই, নো ডাউটেডলি খুব ভালো স্কোর করবে বায়োলজিতে। আর ইংলিশ তো যাচ্ছে, লজিক্যাল রিজনিংও ডেফিনেটলি আফরোজা ম্যাম করাচ্ছ ওটা ঠিকঠাকভাবে। 3টে মিলে তোমাদের কাছাকাছি 50-55 মতো আরামসে চলে আসবে। ফিজিক্স কেমিস্ট্রিতে অ্যানালিসিস পেয়েছো ফিজিক্সের, পিডিএফ কে পাওনি এখনও? ফিজিক্স কেমিস্ট্রি পিডিএফ কার কাছে নেই? একটু টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পিন করা আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা পিন করা আছে,
সে টেলিগ্রাম চ্যানেলে গিয়ে দেখবে ফিজিক্স কেমিস্ট্রিটা আপলোড করা আছে, সেখান থেকে ডাউনলোড করে নেবে। বা পার্সুর ওয়েবসাইটে যাবে, পার্সুর ওয়েবসাইটে গিয়েও সেখানেও যেটা জেনপাসের এক্সট্রা একটা মানে পেজ আছে, সেই জেনপাসের পেজে গেলে সেখানে এগুলো দেখতে পাবে। তো টেলিগ্রামটাতে যাও, টেলিগ্রামটা ওখানে পিন করা ইজি হবে, বা ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারো। সো এটা হলো গল্প। এরপরে আমরা যা দেখব মেনলি তোমার নিউক্লিয়াস দেখব, ঠিক আছে, বা নিউক্লিয়াস থেকে নিয়ে পরে যত সমস্ত জিনিস আছে। পিপিটি রেডি আছে, কিন্তু এখন আর করা সম্ভব না, আজকে আর করব না, অলরেডি 10টা 40 বাজে।